আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, ইতকন ইভিনিং টকের সিজন 2 এপিসোড 3-তে আমাদের মধ্যে অলরেডি আমাদের মেহেদী হাসান ভাই চলে আসছেন গেস্ট হিসেবে। এবং মেহেদী ভাইকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। হ্যাঁ, ভাইয়ার যে লেখনির মাধ্যমে এবং ভাইয়ার যে অ্যাক্টিভিজমের মাধ্যমে আমরা সবাই ভাইয়াকে চিনি। আলহামদুলিল্লাহ, ভাইয়া পেশাগতভাবে একজন ডাক্তার। এর বাইরেও ইসলাম নিয়ে ভাইয়া আমাদের সমসাময়িক যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, বিশেষভাবে যেমন বিগত সরকারের সময় আমরা দেখেছিলাম যে শিক্ষা কারিকুলাম নিয়ে, এবং এখনো যে প্রবলেমগুলো বা মুসলিম হিসেবে যে আঘাতগুলো আমাদের সোসাইটিতে আসে, সেই বিষয়গুলো নিয়ে যে গুটি কয়েক মানুষ খুব প্রতিবাদী ভূমিকা রাখে বা কথা বলে, তার মধ্যে মেহেদী হাসান ভাই একজন। তো আলহামদুলিল্লাহ, আজকে যে টপিকটা নিয়ে আমরা ভাইয়ের সাথে কথা বলবো, আলোচনা করবো ঠিক করেছি, সেটা হচ্ছে ফিলিস্তিন সংকট এবং স্থানীয় আধিপত্যবাদ, আমাদের দীর্ঘমেয়াদী কর্মপন্থা। তো আমরা এর আগে এই ইভিনিং টকের আরো 12টা এপিসোড করেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা আগে এপিসোড গুলো দেখেছেন, হয়তো আপনারা এটা বুঝতে পেরেছেন যে এটা আসলে কোনো ফর্মাল, মানে টেলিভিশন ইন্টারভিউর মতো হয় না, হ্যাঁ, যে আমি কোশ্চেন ভাইয়া হচ্ছে খুব গোমরা ভাবে উত্তর দিবে, এরকম কিছু না। মানে এটা একটা ইনফর্মাল আড্ডা টাইপের আর কি। হয়তো অনেক সিরিয়াস টপিক চলে আসে, কিন্তু একটা গল্পের ছলে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এবং এরপর সময় থাকে আমাদের লাস্টে আছেন। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে ভালো আছি। আর ইটকান ইনস্টিটিউটকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন, শুক্রিয়া। তুমি আচ্ছা, করেই বলি নাকি? হ্যাঁ হ্যাঁ, শিওর ভাই, আপনি তো আমরা রিয়েল, মানে এই যে বললাম, এখানে কোনো মানে ইয়া নাই, অনলাইন বলে যে একটু ফর্মাল এরকম কিছু না। হ্যাঁ, রিয়েল লাইফে তো আপনি আমাকে তুমি করে বলেন, আপনার ছোট ভাই হিসেবে এখানেও তাই। আচ্ছা। আচ্ছা ভাইয়া, যে ফিলিস্তিন নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে আসলে এই প্রবলেমটা তো আসলে এই এক বছরে হয়নি, তাই না? যে গত বছর যে 7 অক্টোবরের পরেই যে প্রবলেম শুরু হলো তা তো না। হয়তো এটার ইন্টেন্সিটিটা বেড়েছে, কিন্তু এই প্রবলেম তো চলে আসছে আরো 80 বছর ধরে। হুম, প্রায়। তো এই যে যতই দিন যাচ্ছে, যতই আমরা সামনে যাচ্ছি, ততই দেখা যাচ্ছে যে আমাদের এই সংকটটা ঘনীভূত হচ্ছে। হ্যাঁ। তো আহ আপনার, এবং আমরা দেখেছি যে এই সংকটে যদিও আরবের, মানে আশেপাশে যে অন্যান্য আরব কান্ট্রি গুলো আছে, এরা কিন্তু এই ওভাবে ইন্টারফেয়ার করছে না বা ফিলিস্তিনের জন্য কোনো অ্যাক্টিভ রোল প্লে করছে না, কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু তারা এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, জর্ডান বলি বা আদার দেশগুলো, ইয়েমেন। তো এই সংকটটা কি কেবলমাত্র ওই অঞ্চলের মধ্যেই থাকবে, নাকি এটা ধীরে ধীরে দূরবর্তী মুসলিম ভূখণ্ডগুলো, যেমন যদি বলি বাংলাদেশ বা, মানে এটা আরো স্প্রেড করবে? হ্যাঁ, তো এখানে আসলে আপনি কি মনে করেন যে এই সংকটটা কি অ্যাকচুয়ালি মিডল ইস্টেরই সংকট, নাকি এটা অ্যাজ এ উম্মার অন্যান্য জায়গায় এই সংকটটা বিস্তার লাভ করবে? আপনি আচ্ছা, কিভাবে এই দেখেন সংকট, বিষয়টা? সংকট বলতে গেলে এটা অ্যাজ এ হোল উম্মার পতনের সাথে রিলেটেড। ফিলিস্তিন আমাদের ভূখণ্ড, আমাদের পবিত্র ভূমি। সেখানে ইসরায়েল কিভাবে গড়ে উঠলো, বা একটা ইহুদি বসতি এবং সেটার এক্সপ্যানশন কিভাবে হলো, এটার স্বরূপ সন্ধান করতে গেলে আমরা আসলে দেখতে পাবো যে এই সংকটটা মুসলিম উম্মার পতনের সাথে রিলেটেড। খেলাফার পতন, মুসলিম উম্মার যে দাপট, যে ওয়ার্ল্ড ওয়াইড মুসলিম উম্মা দাপটের সাথে শাসন করে আসছে, সেটার যে ডিক্লাইন, এটার সাথে এই সংকটটার ঘনীভূত হওয়া রিলেটেড। আমরা দেখতে পাই যে অটোমান এম্পায়ার যখন ছিল, আব্দুল হামিদ দ্য সেকেন্ড, ওনার কাছেও কিন্তু মানে এই প্রস্তাব রাখা হয়েছিল যে এই ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য কিছু জমি দেয়া হোক। তিনি রাজি হন নাই। কিন্তু একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে যখন প্রথম বিশ্বযুদ্ধ এর মেকানিজমে ফ্রান্স, ইংল্যান্ড, তারা আমাদের এই যে ভূখণ্ডগুলোর নিয়ন্ত্রণ কর্তা হয়ে উঠলো। বেলফোর ডিক্লারেশন, সাইক পিকো চুক্তি, এরপরে আমরা দেখতে পাই যে আসলে 1919 সালের যে পিস কনফারেন্স, সেখানে
মানে মুসলমানদের যে জিল্লতির আমরা পিকচার আজকে দেখতেছি চারিদিকে, সেটার একটা আহ, মানে ফিজিক্যাল ডেমনস্ট্রেশন সেখানে হয়েছিল। এই পিস কনফারেন্সে আমরা দেখি যে আসলে কিভাবে আমরা একটা মানে সোনালী আহ, অতীতের প্রজন্ম থেকে মানে জাতি থেকে এরকম একটা মানে অপমানিত পরাজিত জাতিতে পরিণত হলাম, সেটার একটা ডেমনস্ট্রেশন এখানে আছে। আমরা দেখি যে মক্কার শরীফরা, তারা ছিল রসুল সাল্লাহ সাল্লামের বংশধর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিসেন্ডেন্ট। তো তারা ইংরেজদের কাছে দিন দরবার করতেছে যে আমাদেরকে খেলাফত দিতে হবে, আমরা অটোমানদের বিপক্ষে দাঁড়াবো। আলটিমেটলি এটা দিয়েই অটোমানদের বিপক্ষে দাঁড় করানো হলো, খেলাফা ভেঙে গেল। বা ওই অটোমান এম্পায়ার তো আলটিমেটলি জার্মানির সাথে সাইডেড হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। তো সেটার আলটিমেটলি মানে মুসলমানরাই পরাজিত হলো প্রথম বিশ্বযুদ্ধের পরে। ফ্রান্স এবং ইংল্যান্ড তারা ভাগ বাটোয়ারা করে নিল মুসলিম ভূখণ্ডগুলো, ফিজিক্যালি জাস্ট মানে ভূখণ্ডের উপর দিয়ে ম্যাপের দাগের মাধ্যমে মানে আরব ল্যান্ড গুলো ভাগ করে ফেললো, কাঁটা তার দিয়ে ভাগ করে ফেললো। তো এই যে ভাগাভাগি, এখানে 1919 সালে যে পিস কনফারেন্স, সেখানে এই মুসলিম ভূখণ্ডগুলোর প্রতিনিধিরা সেখানে গেছিল, গিয়ে মানে লিটারেলি এই যে সেখানে ছিল উইলসন, ছিল বেলফোর, ছিল সেখানে ওয়াইজম্যান, ছিল আরো মানে ফ্রান্স ও ইংল্যান্ডের নীতি নির্ধারকরা ছিল, তাদের কাছে গিয়ে লিটারেলি আমাদের এইসব শাসকরা ভিক্ষা করছে, বেগ করছে যে আমাদের এই ভূখণ্ড দেয়া হোক, আমাদের সাথে তো এই চুক্তি ছিল, আমাদেরকে এই জিনিস দেয়া হবে। আলটিমেটলি ওয়াইজম্যান বলছে যে এত বেশি আমরা ওয়াদা দিয়ে ফেলছি যে ওয়াদাগুলো রাখা আমাদের পক্ষে সম্ভব না। আলটিমেটলি যে গাদ্দারি করে তাদের কাছ থেকে ল্যান্ড পাওয়ার যে প্রতিশ্রুতি ছিল, সেটাও আলটিমেটলি তারা পায় নাই। কিন্তু মুসলিম উম্মা, মুসলিম ভূখণ্ড ভাগ হয়ে গেছে নানা ভাগে, এবং এই ফিলিস্তিনের বুকে ইসরায়েল আস্তে আস্তে জেগে উঠছে, গড়ে উঠছে। এবং তো এই যে সমস্যাটা, সংকটটা, এটা কিন্তু আমাদের পরাজিত মানসিকতা এবং পতনের সাথে রিলেটেড। কাজেই আমাদের মানে এখান থেকে উত্তরণের জন্য একটা মেন্টাল যে প্যারাডাইম, এটারও একটা শিফট দরকার আছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখন। যে যদিও আমরা দেখতেছি যে পৃথিবীর দেশে দেশে আমরা লাঞ্ছিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, ভারতে এই মুহূর্তে আমাদের আহ, মানে মুসলমানদেরকে চরম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। কিন্তু তারপরেও আমরা এই যে পরাজিত মানসিকতা থেকে বের হয়ে আসার একটা চেষ্টা দেখতে পাচ্ছি। তো এটা আমি মনে করি যে এই চেষ্টাটা গুরুত্বপূর্ণ। আমরা যতদিন এই পরাজিত মানসিকতা, এই এটা এটা এখান থেকে উত্তরণ ঘটবে না, ততদিন আমরা আলটিমেট মুক্তি পাবো না। রক্ত তো অনেক ঝরছে, আরো ঝরবে। একটা সময় তো আমরা আহ আল আকসা, বাইতুল মাকদিসের দখল পাবোই। এটা তো মানে প্রফেসি, এটা তো সত্য। জি। তো সেই জায়গায় যেতে এখনো আমাদের অনেক রাস্তা বাকি। আর এটা শুধু তো মিডল ইস্টের সমস্যা না। মুসলমান তো একটা উম্মা, একটা দেহের মতো। দেহের একটা জায়গায় যদি ইনফেকশন হয়, সারা শরীরে জ্বর চলে আসে। আজকে আমরা দেখি যে আমাদের বিভিন্ন ভূখণ্ডে আমাদের ভাইরা নির্যাতিত হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে সেই ব্যথাটা নেই। আমরা টুকটাক যে ডেমনস্ট্রেশন করি, অনেকে প্রশ্ন তোলে এগুলো করে কি হবে, বা শুধু দোয়া করে লাভ হবে, শুধু কেঁদে লাভ হবে? তো একটা শরীর যখন ছোট একটা ইনফেকশনে পুরো শরীরে জ্বর আসে, সেখানে আমাদের ভাই বোনেরা বিভিন্ন জায়গায় যে নির্মম নির্যাতনের মুখে পড়ছে, তাদের জন্য তো আমাদের ওই ব্যথাটা থাকতে হবে হৃদয়ে, তাদের জন্য তো আমাদের ওই কান্নাটা আসতে হবে। আজকে যদি আমার বোন মারা যেত এভাবে, আমার বাবা মারা যেত এভাবে, বা আমাদের নিকট আত্মীয় মারা যেত, আমরা ওই কষ্টটা কিন্তু ফিল করতাম, আমরা কাঁদতাম হুম। অবশ্যই। আমরা মানে আমরা যদি এরকম পারসিকিউশনের মধ্য দিয়ে যেতাম, তাহলে আমরা কিন্তু জায়নামাজে বসে যেতাম, আমরা
এরকম বিগলিত হয়ে দোয়া করতাম, আজকে অনেকে বলে শুধু দোয়া করে কি হবে? আমরা কি ওই দোয়াটাও এই মানে অনুভূতির জায়গা থেকে করছি কিনা, এটাও আসলে গুরুত্বপূর্ণ। কাজেই তোমার কোশ্চেন যেটা ছিল যে এটা আলটিমেটলি ফিলিস্তিনের সংকট না, এটা পুরো উম্মার সংকট। এটার পারকাশন এই মানে সুদূর বাংলাদেশ থেকেও আমরা ভোগ করব বা করতেছে অলরেডি। কারণ মুসলিমরা যখন এক জায়গায় নির্যাতিত হয়, আমাদের পাশেই তো আরেকটা ইসরায়েল আছে, তারাও কিন্তু এটা থেকে ইন্সপায়ার্ড হচ্ছে। রাইট। এবং আপনি যেটা বললেন ভাই, যে দোয়াটা আমরা আসলে করছি কিনা অনুভূতি থেকে, আহ খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই যে বাংলাদেশে এত বড় একটা মার্চ হলো, হ্যাঁ, করাচিতে হয়েছে দেখলাম, এবং বিভিন্ন দেশে হচ্ছে। তো অনেকেই যেটা বলে যে, যেমন এবারই মার্চ থেকে আসার সময় গেটের কাছে প্রচন্ড ধাক্কাধাক্কি হচ্ছিল, মানে একরকম চিপা খেয়ে আটকে আছি আর কি, সামনে যেতে পারছি না, পিছনে যেতে পারছি না। তো ওই অবস্থাতে আমি দেখি আমার পেছনে দুইজন তর্ক করছে। একজন বলছে দূর এসব করে, সেও আসছে, কিন্তু সে বলছে এগুলো করে কোনো লাভ নাই। আরেকজন বলছে যে কি বলেন আপনি, আপনি মুসলমান হয়ে আপনি বলছেন এসব করে লাভ নাই, মানে ওখানে দেখি দুজন ঝগড়া করছে আর কি। হ্যাঁ, তো এই যে ইয়াটা, মানে এই যে একটা মিসকনসেপশন, মনে করি কি লাভ, একটা মার্চ করে কি প্যালেস্টাইন স্বাধীন হচ্ছে, বা একটা মার্চ করে কি ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে? এইটা কিন্তু একটা অনেক ভুল ধারণা আমাদের মনের মধ্যে, যে মার্চ তো কেউ এজন্য যাচ্ছে না যে একটা মার্চ করে প্যালেস্টাইন স্বাধীন হয়ে যাবে। রাদার এজ এ মুসলিম আমার মধ্যে অনুভূতিটা অ্যাটলিস্ট আমি ফিল করছি কিনা, বা আমি এটা প্রকাশ করছি কিনা, এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, যে অন্যায় দেখি যে হাদিসটা আল্লাহ রসুল বলছেন যে হাত দিয়ে ঠেকানো, না পারলে মুখ দিয়ে ঠেকানো, সেটাও না পারলে মন থেকে ঘৃণা করা। তো আমরা তো হাত দিয়ে তো এখন যেহেতু পারতেছি না, ওই সুযোগ আমাদের এখন এই মুহূর্তে নাই, তো অ্যাটলিস্ট মুখ দিয়ে আমরা বলছি কিনা, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আর আর্টিস্ট আমি দেখেছি ভাই, যে যারা দেখবেন যে এই কথাগুলো বলে যে দোয়া করে কি লাভ, মার্চ করে কি লাভ, হ্যাঁ, ফিলিস্তিনের পক্ষে কথা বলে কি লাভ, যখন সুযোগ আসবে তখন করব। সুযোগ আসলে কিন্তু দেখা যায় এই মানুষগুলোই সাধারণত একটু পিছু টান দেয় আর কি। হ্যাঁ, মানে ওই এটা আসলে একটা ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ, যেটা বলতে পারো। রাইট, এক্স্যাক্টলি, কারণ ফ্রাস্ট্রেশন, এক্স্যাক্টলি, হ্যাঁ। ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ কারণ হচ্ছে যে আমরা যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা বলি, আজকেও আমরা বিভিন্ন সময় দেখি যে মুসলমানরা কিছু করতে গেলেই ইন্টারন্যাশনাল কমিউনিটির ভয় দেখানো হয়, যে উগ্রবাদের উত্থান হচ্ছে, ইন্টারন্যাশনাল হ্যাঁ, কমিউনিটি মাইন্ড করবে বা তারা দেখছে। কিন্তু সেই ইন্টারন্যাশনাল কমিউনিটি আসলে কি করছে? জাতিসংঘ এটা যে একটা মানে কাগুজে বাঘ, এটা প্রমাণিত হয়ে গেছে। তারা মানে এই 1.5 বছর ধরে যে নির্মম গণহত্যা চলছে, তারা কিছুই করতে পারে নাই। বরঞ্চ তারা যে মানে ইনভেস্টিগেশন কন্ডাক্ট করছে, সেটা নিয়ে আমেরিকা উদ্বেগ দেখাচ্ছে। আমেরিকার 2জন সিনেটর বলছে যে জাতিসংঘের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। মানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যারা এই তদন্তটা করতেছে, তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা তারা চিন্তা করছে। মানে এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি। তারপরে জেনেভা কনভেনশন। হিপোক্রেসি, টোটালি হিপোক্রেসি এটা। জেনেভা কনভেনশন, আমরা জেনেভা কনভেনশন পড়ছি না, যে আমরা এটাকে একটা স্যাক্রেড জিনিস বলে জানি, যে জেনেভা কনভেনশন যুদ্ধক্ষেত্রে মেনে চলতে হয়, না হলে ওই ওয়ার ক্রাইম বা এগুলোতে পড়ে যেতে হয়। তো কত শতবার জেনেভা কনভেনশন ব্রেক করছে ইসরায়েল। তারা 1100 হেলথ কর্মী, স্বাস্থ্যকর্মী, 1100 স্বাস্থ্যকর্মীকে শহীদ করছে। তারা গাজার 38টা হসপিটালের 34টা পুরোপুরি ধ্বংস করছে, বাকি 4টাও পার্শিয়ালি রানিং। মানে এমন কোনো মানে হসপিটাল নেই যেখানে টিকে তারা আছে কোনোভাবে আর কি। এমন কোনো হসপিটাল নেই যেখানে তারা বোম্বিং করে নাই। ইভেন ক্রিটিক্যাল কেয়ার জোন, যেখানে সবচেয়ে ক্রিটিক্যাল রোগীগুলো থাকে, সেখানে বোম্বিং করছে। এই গত 2 দিন আগে আল আহলি ব্যাপটিস্ট হসপিটালে আমি দেখলাম যে মানে কিভাবে বেডগুলো নিয়ে দৌড়াচ্ছে, বেডের উপর রোগী আছে, সেই বেডগুলো নিয়ে দৌড়াচ্ছে বাইরে। মানে নিরাপদ জায়গা তো কোথাও নেই। একটা হসপিটাল যদি নিরাপদ না হয়, আর কোথায় নিরাপদ জায়গা? আমরা দেখছি যে প্রায় 800-র মতো মসজিদ বোমা মেরে ধ্বংস করে ফেলছে। মসজিদ, তারপরে হসপিটাল, এগুলো তো জেনেভা কনভেনশনের রুলস হচ্ছে এই জায়গাগুলোতে বোম্বিং করা যাবে না। অসুস্থ রোগী, তারপরে হেলথ ওয়ার্কার, এদেরকে এদের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু কোনো প্রকার আইন কানুনের ধার তারা ধারে নাই। এবং মানে তাদের ভাবতে এমন ড্যাম কেয়ার, মানে তারা পৃথিবীর কাউকেই কেয়ার করে না। যত বড় বড় ডেমনস্ট্রেশন হোক, এই জন্য হয়তো কিছু মানুষ এই ফ্রাস্ট্রেশন থেকে বলে আসলে লাভটা কি।
তো আসলে লাভটা, আমরা যে ডেমনস্ট্রেশন করছি, এত বড় বড় মার্চ করছি, এটা যে লাভ ইসরায়েল আমাদের ভয় পেয়ে থেমে যাবে, বিষয়টা এমন না। এখানে লাভ খুঁজতে হবে ভিন্নভাবে। যে এক, আমরা মানে গাজার ভাইরা কি বলছে, তারা বলছে যে আমাদের সমর্থনে সারা বিশ্বের মুসলমানরা রাস্তায় নেমে আসুক, তাদের ডাকে আমরা সাড়া দিছি। এই হচ্ছে ফার্স্ট কথা, যে আমাদের ভাইরা, যেহেতু আমাদের তাদের পাশে দাঁড়ায় জেহাদ করার সামর্থ্য নেই বা সক্ষমতা নেই বা উপায় নেই, স্কোপ নেই, কাজে আমাদের যতটুকু স্কোপ আছে তার আহ্বান জানাইছে, তাদের আহ্বানে আমরা সাড়া দিচ্ছি। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে, বাসায় বসে থেকে তো আসলে কোনো লাভ নাই। বাসায় যে আমি বসে আছি, আমি মার্চ করলাম না, কিছুই করলাম না, তাতেও তো আসলে কিছু লাভ নাই। অ্যাটলিস্ট আমরা কিছু জনমত গঠনে হেল্প করতে পারছি। আমরা দেখি যে আমেরিকার মতো জায়গায়, যেখানে মিডিয়া প্রোপাগান্ডা ফিলিস্তিনকে, হামাসকে সন্ত্রাসী বানায় রাখছে, কিন্তু অল্টারনেটিভ মিডিয়া, টুইটার, ফেসবুক, এগুলোর কল্যাণে মানুষ কিন্তু জেনে যাচ্ছে। আমরা দেখতেছি যে ওই আমেরিকার মানে এখন একটা বড় অংশ, তারা ইসরায়েলকে মানে ইসরায়েলের বিপক্ষে তাদের জনমত প্রায়, লিবারালদের মধ্যে 71% এবং ডেমোক্রেটদের মধ্যেও এটা মোর দেন 50%। তো এই যে প্যারাডাইম শিফটটা, এটা কিন্তু একটা মানে এই যে আমরা রাস্তায় নামতেছি, একটা জনমত গঠন করা, এগুলোর একটা ইফেক্ট। তো হয়তো এটা ইসরায়েলকে থামাইতে পারছে না, কিন্তু একটা জনমত গঠন করছে। আর তিন নম্বর যে পয়েন্টটা, যে অক্ষমের, আমরা তো অক্ষম, কিন্তু এই যে নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আমি দেখলাম যে একটা প্রেগনেন্ট মহিলা, বোমা মারার ফলে তার পেটের ভিতর থেকে বাচ্চাটা বের হয়ে মাটিতে ছিটকে পড়ছে, এবং সেই বাচ্চাটাও দগ্ধ, সেই বাচ্চাটাও মানে পুড়ে গেছে। তো এইরকম ম্যাসাকার যখন ঘটছে, তখন আসলে কান্না ছাড়া আমার আর কি করার আছে। আমি এই যে পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত যাচ্ছি, এটাও নিজের ক্ষেত্রে, নিজের জন্য একটা সান্ত্বনা পুরস্কার বলা যায়, যে আমি অ্যাটলিস্ট কিছু করছি, এই যে একটা ফিলিংস নিয়ে। আমি আইসিইউতে কাজ করি, মানে কিছু পেশেন্ট থাকে যাদের শেষ অবস্থায় আর কিছু করার থাকে না, মারা যাবে আমরা জানি। তো এরকম পজিশনে আমি চেষ্টা করি, মুসলমান পেশেন্ট হলে পেশেন্ট পার্টিকে ভেতরে রেখে অ্যাটলিস্ট ওই ছেলে মেয়ে যারা থাকে তারা একটু কলেমা তালকিন করা, হাতে হাত রেখে দোয়া পড়া। তো মারা যায়, কিন্তু এই যে ছোটখাটো বিষয়, এটা কিন্তু তাদের মনের মধ্যে একটা সান্ত্বনা দেয়, তাদের মনের মধ্যে একটা শান্তি দেয়, যে ঠিক আছে, আমার বাবা মারা গেছে, কিন্তু আমি শেষ সময় পাশে থাকতে পারছি, কালেমা তালকিন করতে পারছি, দোয়া পড়তে পারছি। অনেক পেশেন্ট পার্টি আছে মারা যাওয়ার পরে আমাকে ফোন দিছে, যে এই কাজটা তারা খুব মনে রাখছে। তো এরকম একটা জায়গা থেকেও যে আমরা কিছু করতে পারছি না, কিন্তু আমরা এই জায়গায় এই যে একটা মার্চ করছে, সেটা কিছু করার একটা ফিলিংস আমাদের দিচ্ছে আর কি। মানে এটা আমাদের একটা অসহায় মানুষের খড়কুটো ধরে মানে থাকার মতো একটা বিষয় আর কি, যে আমরা কিছু করতে পারছি। তো এটাও দরকার আছে। এবং এই যে এত বড় একটা মার্চ হলো, সারা বাংলাদেশের মানুষ এখানে ইনভলভ ছিল, সবাই তাকবীর স্লোগান দিছে, তাই না? আমরা দেখছি দাড়িটুক ওই মেয়েরা, হিজাব ছাড়া মেয়েরাও তাকবীর স্লোগান দিছে। আমরা দেখছি যে যারা দিন বোঝে না, এরকম মানুষও নারায় তাকবীর স্লোগান দিচ্ছে। সাবিলুনার স্লোগান হচ্ছে তারা আল জিহাদ আল জিহাদ বলছে, তাই না? তো এই যে একটা প্যারাডে, একটা একটা কিন্তু সাবলাইম মেসেজ চলে যাচ্ছে, একটা ময়দান কিন্তু তৈরি হচ্ছে জনতার মধ্যে। আমরা যে হয় শরিয়া নয় শাহাদা, এই যে স্লোগান দিই, তো এটা কাদের নিয়ে হবে? এটা তো জনগণ নিয়ে হবে। সেই জনগণ কিন্তু নারায়ে তাকবীর স্লোগান দেওয়া শিখে যাচ্ছে। রাইট। নারায়ে তাকবীর স্লোগান দেওয়াটা গুরুত্বপূর্ণ। অথচ একসময় এগুলো ট্যাবু তো হয়েছিল, কিন্তু হ্যাঁ বললেই মানে এটা হ্যাঁ, উচ্চারণ হ্যাঁ, করাও পাবলিকলি একটা বিশাল বড় অপরাধ মনে করা হতো। হ্যাঁ, রাইট, সেটাই, এক্স্যাক্টলি। সেই জায়গা থেকে যে আমরা এই মানে এই সমস্ত গ্যাদারিং এর, এই সমস্ত আয়োজনের অনেকগুলো দিক থাকে, কাজে একেবারে ফিউটাইল বলে দেওয়া যাবে না। আবার এত বড় একটা যে ইসলামপন্থীদের জনসংগ্রাম, গণজমায়েত হলো, এটা কিন্তু একটা সেকুলারদের প্রতি মেসেজ গেল, তাই না? আওয়ামী লীগ হুম, যে ব্যাক করার, ডেফিনেটলি। আওয়ামী লীগের যে ব্যাক করার প্রচেষ্টা, সেখানেও কিন্তু একটা মেসেজ গেল, রাইট। ভারতের কাছেও একটা মেসেজ গেল।
যে এটা মুসলিম বঙ্গ, এখানে মুসলমানদের, আমাদের কিন্তু ঐতিহ্যই আছে যে মানে স্বৈরাচারদের ফেলে দেওয়ার, আমাদের গৌর গোবিন্দরে তাড়াই দিছি। আমরা আমরা কিন্তু যোদ্ধা জাতি, আমাদের ইতিহাস কিন্তু, আমরা হাজী শরিয়াতুল্লাহর সন্তান, আমরা তিতুমিরের সন্তান, তাই না? হ্যাঁ, ইভেন তো এই ভাই এই যে মেসেজ গুলো আপনি দেওয়া দেখেন, দরকার। খুব রিসেন্ট সময় যদি আমরা দেখি যে আমাদের যে বাংলাদেশের শাহজালাল বলি বা শাহ মখদুম বলি, তাদেরকে কিন্তু এখন খুব মানে রুহানি পীর বা আধ্যাত্মিক পীর এই ধরনের হিসেবে পোর্ট্রে করা হয়, হ্যাঁ, যে সুফি সাধক, কিন্তু তারা কিন্তু যোদ্ধা ছিলেন। হ্যাঁ, শাহ মখদুম কিন্তু রাজশাহীর যে হিন্দু জমিদার তাকে উৎখাত করার জন্য উনি রাজশাহীতে এসেছিলেন। হ্যাঁ, তো তিনি তাকে কিন্তু যুদ্ধ করে, এবং রাজশাহীতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো ঘোড়ামারা। হ্যাঁ, তো হুম, ওই আমি এখন হিস্ট্রি গুলো দেখছিলাম, যে আসলে বিভিন্ন জায়গার হিস্ট্রি পড়ছিলাম, তো ওখানে দেখলাম যে ওই জায়গাতে হচ্ছে শাহ মখদুমের সাথে ওই তৎকালীন হিন্দু রাজার যুদ্ধটা হয়েছিল, এবং এই যুদ্ধে প্রচুর সংখ্যক ঘোড়া মারা গিয়েছিল, সেই কারণে ওটার নাম হচ্ছে ঘোড়ামারা। তো এইভাবে কিন্তু বাকি যারা ছিলেন তারাও প্রত্যেকেই মানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে মানে যুদ্ধ করে স্থানীয় মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং হযরত ওইটা কিন্তু শাহজালাল আমাদের রহিমাহুল্লাহ উনি কেন আসছিলেন? উনি আসছিলেন মানে এই গুরু কেন্দ্রিক একটা ইস্যুতে কিন্তু। রাজা এক্স্যাক্টলি। গৌর, হ্যাঁ, রাজা গৌর গোবিন্দ তাকে হ্যাঁ, মানে এই যে এই ভূখণ্ডে মুসলমানদের যে সংগ্রামের ইতিহাস, এখানে যে সুফি সাধকরাও আসছেন, তারাও কিন্তু শুধুমাত্র তসবিহ হাতে ছিল না, তাদের হাতে রাইট, তসবিহ ছিল, আর এক হাতে ছিল তলোয়ার। এক্স্যাক্টলি। মেহেদি ভাই, আপনার সাউন্ডটা একটু মনে হচ্ছে কম পাচ্ছি কিনা। অডিয়েন্স যারা আছেন, আপনারা কি আমাদের দুজনই সাউন্ডই ক্লিয়ার পাচ্ছেন? ওকে, ফাইন। আচ্ছা, কেউ একটু যদি বলেন আমার সাউন্ড ক্লিয়ার আসছে কিনা। মেহেদি ভাই, সাউন্ড কি ক্লিয়ার পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, সাউন্ড ওকে, ক্লিয়ার। ফাইন। ওকে, মেহেদি ভাই, আপনি আমার মনে হয় ফোনটা যদি একটু ওই ল্যান্ডস্কেপে করে দেন, রোটেট করে, তাহলে ফুল স্ক্রিন চলে আসবে। আপনি সম্ভবত পোর্ট্রেটে হুম হুম। রাখছেন, রোটেট করে দিলে ফুল স্ক্রিন চলে আসতো আপনার ভিডিওটা। পোর্ট্রেট রোটেট, আচ্ছা। ওই যে ফোনটা একটু ঘুরিয়ে দেন, জাস্ট আর কি, খাড়া না করে হরাইজন্টালি করে দেন। ও, বুঝছি বুঝছি। হবে? তো ঠিক আচ্ছা, আছে। গুড, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ফাইন। মানে এবার ফুল স্ক্রিন আসছে আর কি। আচ্ছা ভাইয়া, তাহলে এখন একটা কথা বলি, এই যে আলহামদুলিল্লাহ, আহ খুব চমৎকার কিছু পয়েন্ট জানলাম। এখন ভাই দেখেন, যদি বলি যে এখান থেকে করণীয় কি, ঠিক আছে, আমাদের মার্চ বলি বা এগুলো তো একটা একটা লেভেলে আমাদের করণীয়, কিন্তু আমরা যদি বলি যে এটার মানে দীর্ঘমেয়াদী তো অনেক কিছু করণীয় আছে, এবং মানে স্যাড বাট ট্রু হলো দীর্ঘমেয়াদী হুম, করণীয় গুলো শুনতে খুব একটা চার্মিং লাগে না আসলে, যে এখনই কিছু একটা করতে হবে এরকম। তো এটা নিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের আলোচনাটা খুব কম হয়। হ্যাঁ, তো যদি বলি যে দীর্ঘমেয়াদী করণীয় অনেক কিছুই তো আছে, তার মধ্যে সবার প্রথমে আপনি কোনটাতে আমাদের হাত দেওয়া উচিত মনে করেন ভাইয়া? যে আমি যদি আজকে ধরেন আমি কবির ওনার বা আপনি মেহেদী হাসান, আপনি ঠিক করলেন, ঠিক আছে, আমি এটা যদি দীর্ঘমেয়াদে যে মুসলিম আমি কিছু করতে চাই, তো ফার্স্ট আমি কোন জায়গাটা থেকে শুরু করবো, বা কোনটা দিয়ে শুরু করব? হুম, হুম। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ, হ্যাঁ, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে বা ফুল দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, দীর্ঘমেয়াদী বলতে গেলে যে আমাদের প্রজন্ম তৈরি করতে হবে। প্রজন্ম তৈরি করতে হবে মানে আলটিমেটলি আমার সাথে ফিলিস্তিনের দূরত্ব কতটুকু? প্রায় 8,000 ছিল, তাই না? জি। এরকমই। তো এই ভূখণ্ড থেকে আমার জন্য ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করা কিন্তু টাফ। অনেকগুলো কাঁটাতারের বেড়া আছে। তো আর সেই পরিস্থিতিও আসলে নাই। এই কাঁটাতারের বেড়াগুলো খুলবে না এখনই। এটার জন্য সময় লাগবে, অনেক মেহনত লাগবে, অনেক রক্ত লাগবে। কিন্তু আমরা এই বাংলাদেশে বসে, আমি ডাক্তার মেহেদী, আমি কি করতে পারি, তাই না? রাইট। বা এখন আমার জন্য এখানে সবচেয়ে বড় থ্রেট কিন্তু হিন্দুত্ববাদ। আচ্ছা, একজন বলছে মেহেদী ভাইয়ের কানেকশন দুর্বল মনে হয়, আমার কথা কি একটু বেঁধে বেঁধে যাচ্ছে? আমি ক্লিয়ার পাচ্ছি ভাইয়া, অডিয়েন্সের কি ইয়া পাচ্ছি কিনা? না না, শোনা যাচ্ছে, ঠিক মতো শোনা যাচ্ছে।
ওকে। ওকে, তো আমি যখন বাংলাদেশে বসে আছি, গাজার সাথে দেখেন আমাদের কিন্তু একটা বড় মিল আছে, যে আমাদের তিন দিকে হিন্দুত্ববাদীরা, আর এক পাশে সাগর। তো আমাদের যাওয়ার কিন্তু জায়গা নেই। আমাদের কিন্তু এই ভূখণ্ডে টিকে থাকতে গেলে এই হিন্দুত্ববাদীদের ডিল করেই টিকে থাকতে হবে, তাই না? রাইট। তো এই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকা দরকার। আরএসএস কিন্তু তাদের যে অখণ্ড ভারতের এজেন্ডা বা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডা, সেখান থেকে এক চুল সরে আসে নাই, বরং তারা দুর্বার গতিতে সেদিকে এগিয়ে চলছে। ভারতের মুসলমানরা আজকে অস্তিত্বের সংকটের মুখোমুখি। আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কথা বলি, কিন্তু এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব, এটা যে কোনো সময় হুমকির মুখে পড়তে পারে। আমরা কিন্তু অলরেডি ভারতের করদ হয়ে গেছিলাম, তাই না, হাসিনার রাইট। সময়ে। রাইট। এবং এখনো এখনো তাদের ইনফ্লুয়েন্স যে কত বেশি আমাদের বিভিন্ন সেক্টরে, ইট ইজ আনবিলিভেবল। তো আমরা কিন্তু কন্টিনিউয়াস থ্রেটের মধ্যে আছি। কাজে এই জায়গা থেকে যদি উত্তরণের আমরা চিন্তা করি, তাহলে এই হিন্দুত্ববাদকে ডিল করার জন্য আমাদের অস্ত্র কিন্তু একটাই, সেটা হচ্ছে ইসলাম। সেকুলারিজম দিয়ে এই হিন্দুত্ববাদ ডিল করা যাবে না। বা আমি যদি বলি জাতীয়তাবাদ বা দেশপ্রেম, এটা দিয়ে এই হিন্দুত্ববাদ ডিল করা যাবে না। কারণ হিন্দুত্ববাদ কোনো বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ না। হিন্দুত্ববাদীরা কিন্তু আমাদের এখানেও আছে। রাইট। কাজেই এটা হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব। এটা আদর্শিক দ্বন্দ্ব। হিন্দুত্ববাদীদের যে আদর্শ, সেটাকে ট্যাকেল করতে পারে একমাত্র ইসলাম। তো এই আদর্শটাকে আমাদেরকে সমাজে মেন স্ট্রিমিং করতে হবে। সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের একমাত্র উপায় হচ্ছে প্রজন্ম বিল্ড করা, প্রজন্ম তৈরি করা, এমন একটা প্রজন্ম তৈরি করা যারা হীনমন্য হবে না। আমরা দেখো, আমি কিন্তু আমার আমাদের যে অ্যাক্টিভিজম বা আমাদের যে ফাইট, এটার একটা মূল পয়েন্ট কিন্তু এটা, যে আমরা দেখছি যে পাঠ্যপুস্তকের মাধ্যমে সাংস্কৃতিক যে আধিপত্যবাদ সেকুলার এলিটদের, সেটার মাধ্যমে আসলে মুসলমানদেরকে হীনমন্য করার একটা প্রচেষ্টা আমরা সব সময় দেখে আসছি। আমাদের সন্তানদেরকে ওরা আমাদের টাকায় ছাপানো বই দিয়ে আমাদের সন্তানদের ওরা মগজ ধুলাই করে, এজন্য যে আমাদের সন্তানরা যেন হীনমন্য মুসলমান হয়ে গড়ে ওঠে, যেন তারা মুসলিম আত্মপরিচয় এটাকে গর্বের সাথে দিতে না পারে। তাদেরকে নানাভাবে, যে মুসলিমরা এখানে আসছে দখলদার হিসাবে, আমরা ইতিহাস দেখছি না কতবার, যে এরকম নানাভাবে আমাদের সুলতানি আমল, যে গর্বের আমল, আমাদের যে গর্বের শাসনকাল, ভারতবর্ষের ইতিহাসের যে সোনালী সময়, সেই সময়গুলোকে ডিমোনাইজ করার প্রচেষ্টা কেন? কারণ ওরা চায় একটা জাতির যদি ইতিহাসকে মানে ভুলভাবে প্রেজেন্ট করা হয়, ইতিহাস কিন্তু একটা জাতির মানে বুস্টাপের একটা বিষয়। বলেন আমার বাপ দাদা অমুক ছিল, আমার জি জি। মানে বাপ দাদার রাইট। গর্ব কিন্তু মানুষ করে। ইতিহাস হচ্ছে ওই বাপ দাদা। সেই ইতিহাস যখন ভুলভাবে মানে আহ, আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, আমাদের সন্তানদেরকে মাথায় ঢুকানো হয়, তারা ডেফিনেটলি হীনমন্য মুসলমান হয়ে বড় হবে। ওই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে, আমাদের সন্তানরা যাতে হীনমন্য না হয়ে বড় হয়, মানে তাদের ভিতরে যেন হীনমন্যতা না থাকে, তারা মুসলিম আইডেন্টিটিটা যেন আফোর্ড করতে পারে। এই যে আকসা, আকসা যে মুক্ত করতে হবে, এটা কিন্তু আমাদের সন্তানদের হৃদয়ে গেঁথে দিতে হবে, তাই না? যাতে আমাদের সন্তানরা এই ধারণা নিয়ে বড় হয়। আমরা একটা ভিডিও দেখছি না, একটা মেয়ের, যে মেয়েটা কাঁদতেছিল এই মার্চ ফর গাজার, জি জি। বাংলাদেশের একটা মেয়ে, যে আমরা আমাদের মুসলমান ভাইদের মারা হচ্ছে, মুসলমানদের সন্তানদের মারা জি হচ্ছে, রাইট। কেন মারা হচ্ছে? তো এই যে দরদের জায়গাটা, আমরা আমাদের সন্তানদের যদি এই দরদের জায়গাটাই না রাখতে পারি, তাহলে কিন্তু হবে না। আমরা যদি উদাসীন থাকি, আমাদের সন্তানদেরকে বিল্ড করতে না পারি, যে তারা ইতিহাস জেনে বড় হবে, তারা বড়, তারা তারা তাদের মতো মানে আনন্দ উল্লাসে আছে, কিন্তু তাদের কাউন্টার পার্ট,
তাদের ভাই বোনেরা বিভিন্ন এই এই সমস্ত জায়গায় যে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, এই ভিডিওগুলো তাদেরকে দেখানো দরকার। অনেকে বলে না, ওই সেকুলাররা বলে যে গরু জবাইয়ের ভিডিও দেখলে বাচ্চারা আহ এ হয়ে ভয় যাবে, পাবে, এই ভিডিও দেখলে স্বপ্ন ভয় পাবে। দেখবে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু না, আমি মনে করি এগুলো দেখাতে হবে, সন্তানদের দেখাতে হবে যে দেখো, তোমাদের তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এভাবে হত্যা করা হচ্ছে। তাহলে তাদের মধ্যে কিন্তু এই ভ্রাতৃত্ব বোধটা জন্মাবে, উম্মা বোধটা জন্মাবে, এই ব্যথার জায়গাটা তাদের মধ্যে ইমপ্লান্ট করে দিতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং। যদি আমরা এটা পারি, তাহলে একসময় তারা বড় হবে এই স্বপ্ন নিয়ে যে আল আকসা আমাদের, এই আল আকসাকে মুক্ত করা, দখল মুক্ত করার দায়িত্ব আমাদের। হয়তো আমাদের প্রজন্ম পারবে না, কিন্তু আমাদের সন্তানরা সেটাকে যদি এইভাবে ধারণ করে, তাহলে কিন্তু একটা সময় এই প্রজন্মের হাত দিয়ে আল আকসা মুক্ত হবে, ইনশাআল্লাহ। তাই না? এক্স্যাক্টলি, খুবই দারুণ কথা বলেছিলাম ভাইয়া, যে প্রজন্ম বিল্ড করা আসলে এটার কোনোই বিকল্প নাই। হ্যাঁ, যে আহ, ওই যে মানে আমি জানি না ওপেন প্ল্যাটফর্মে বলা ঠিক হচ্ছে কিনা, একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছিল একবার, যে ওই যে পয়লা বৈশাখ কি, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, তো বলছে পয়লা বৈশাখ হচ্ছে জাতির পিতা, ঠিক আছে? তো ও- মানে আপনি দেখেন, সে তো একটা, মানে আমার কাছে মনে হচ্ছে সে তখনও নাবালেগ একটা বাচ্চা। হ্যাঁ, কিন্তু তার মানে এই যে ছোটবেলা থেকেই তার মাথার মধ্যে কি পয়লা বৈশাখ হচ্ছে জাতির পিতার একটা স্বপ্ন বা সামথিং কিছু। তো এই যে এই জিনিসটাকে যদি আমরা রিভার্স কিছু একটা দিতে পারতাম, হ্যাঁ, তার মানে এটা কিন্তু কি, সে তো এটা মায়ের পেট থেকে নিয়ে আসে না, কেউ না কেউ তাকে এটা ঢুকিয়েছে যে পয়লা বৈশাখ মানে জাতির পিতার স্বপ্ন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, রাইট। তো এখন আমরা আমাদের বাচ্চাদেরকে যদি আমরা ওই জিনিসটা দিতে পারি যে না, আকসা আমাদের, হ্যাঁ, বা এটাকে মুক্ত করার দায়িত্বটা আমাদের, তো হয়তো হতে পারে আমাদের সন্তানেরাও হয়তো যে ফাইট করার মতো সুযোগ পাবে না, বা ওইটা হবে হয়তো বা নাও পেতে পারে, পেতেও পারে। কিন্তু ছোটবেলা থেকেই যে ওই চেতনাটা নিয়ে বড় হওয়া, এটা কিন্তু সেলফ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়। হ্যাঁ, যে আহ মানে আহ, নিজের শেকড়টাকে ভুলে যাওয়া, এটা হচ্ছে মানে একদম অধপতনের সবচেয়ে ওর্স্ট কেস আর কি। হ্যাঁ, আমি একটা শুনেছিলাম অনেক আগে, একটা গল্প শুনেছিলাম এরকম, বা এখানে যদি অনেকে আছে তা শেয়ার করা লোভ সামলাতে পারছি না। হ্যারিয়েট টাবম্যান নামে একজন ব্যক্তি ছিল, সে হচ্ছে আমেরিকা, ওই যে যখন ক্রীতদাসদের অত্যাচার করা হতো বা নির্যাতন করা হতো, ওই সময় হচ্ছে সে প্রচুর ক্রীতদাসদেরকে মুক্ত করতো, বা ক্রীতদাসদের শোষণের বিরুদ্ধে সে একজন আন্দোলন করতো আর কি। তো হ্যারিয়েট টাবম্যানের একটা খুব বিখ্যাত কথা আছে, উনি বলছেন যে আই হ্যাভ ফ্রিড থাউজেন্ড স্লেভস, বাট আই কুড হ্যাভ ফ্রিড থাউজেন্ড মোর অনলি ইফ দে নিউ দেয়ার স্লেভস। উনি হাজার হাজার দাস মুক্ত করেছে, আরো হাজার দাসকে উনি মুক্ত করতে পারতো যদি তারা কেবল জানতো যে তারা স্লেভ। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা আসলে ভুলেই গিয়েছি যে আকসা আমাদের, হ্যাঁ, বা এটা মুক্ত করার দায়িত্ব আমাদের সন্তানদের, এটা মুক্ত করার দায়িত্ব আমাদের। এটা আসলে এইটা প্রজন্মকে বিল্ড আপ করা, এটার উপরে এটাই আসলে দীর্ঘমেয়াদে করণীয়। মানে এটার আসলে কোনো বিকল্প নাই। হ্যাঁ, কারণ ডেফিনেটলি। একদিন দুই দিন এক মাসে তো এটা হচ্ছে না। হ্যাঁ, আর সমস্যাটা তো একদিন দুই দিনই ক্রিয়েট হয় নাই আসলে। আচ্ছা, তুমি দেখো, মানে প্রজন্ম বিল করা গুরুত্বপূর্ণ কেন? আমাদের শত্রুরা, ওদের মেইন টার্গেটটা কি আসলে? তুমি বাংলাদেশের পার্সপেক্টিভ দেখো, যে শিক্ষা ব্যবস্থা, এটা কাদেরকে টার্গেট করা হচ্ছে? আমাদের সন্তানদেরকে। তারপরে তুমি এলজিবিটি কমিউনিটি, ওরা কিন্তু প্রচুর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, ওদের টার্গেট পপুলেশনই হচ্ছে বাচ্চারা। তো যত বাতিল ফেরকা আছে, তারা কিন্তু এই প্রজন্মকে টার্গেট করে। তাদের টার্গেটই হচ্ছে এই শিশুরা। এই শিশুদের যখন মানে কাদামাটির মতো তারা, সেই সময়ে তাদের মাথায় তারা কনফিউশন গুলো ঢুকাই দেওয়ার চেষ্টা করে। কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন, এগুলো মানে ঘটকদার ক্লাস কিছু নাম ফাইভ, দিয়ে আর কি। হ্যাঁ, 5 বছর বয়স থেকে তারা কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন ঢুকাই দিচ্ছে আমাদের সন্তানদের মাথায়। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোগ্রাম। তো এটা কেন করতেছে? যাতে এই বাচ্চাগুলো লিবারেল আইডিওলজিতে দীক্ষিত হতে পারে, এবং তাদের যে আলটিমেটলি এই যে মতাদর্শের দ্বন্দ্ব, ওয়ার্ল্ড ভিউ এর দ্বন্দ্ব, আমরা দেখি যে লিবারেলিজমের যে জোয়ার, তার সামনে কিন্তু কেউ দাঁড়াতে পারে না একমাত্র ইসলাম ছাড়া, তাই না? Right. বিশ্বাসের যে দ্বন্দ্ব, সেখানে একমাত্র ইসলাম ছাড়া এর সামনে কেউ আর দাঁড়াতে পারে না। তো এই জায়গাটা ভঙ্গুর করার জন্য তাদের সর্বপ্রথম টার্গেট হচ্ছে যে মূল্যবোধের যে বিষয়গুলো সেইগুলোকে বিনষ্ট করে দেয়া। যদি মূল্যবোধের বিষয়গুলোকে বিনষ্ট করে দেওয়া যায়, তাহলে ধর্ম যে
কোর প্রিন্সিপালটা, যে মূল বিষয়বস্তুটা, সেটা কিন্তু আর কেউ ধারণ করতে পারবে না। একটা সন্তান, সে যদি ফ্রি মিক্সিং এ অভ্যস্ত হয়ে যায়, সে যদি মানে এরকম ওপেন বন্ধু বান্ধবের সাথে একসাথে ঘাড়ে হাত দিয়া, এই যে গত টার্মের বইতেই ছিল, ক্লাস 7 মানে পিক্টোরাল ডেপিকশনেই ছিল যে ঘাড়ে হাত দিয়ে দাঁড়ায় আছে একটা ছেলে একটা মেয়ে, তারা প্রেম প্রীতি ফ্রি মিক্সিং এগুলোকে আহ, পাঠ্যপুস্তকের মাধ্যমে প্রমোট করা। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে মূল্যবোধকে বিনষ্ট করে দেয়া, হায়া লজ্জা, ধর্মীয় এবং সামাজিক যে অনুশাসনের বিষয়গুলো ছিল এগুলোকে বিনষ্ট করে দেয়া। আলটিমেটলি এগুলোর মাধ্যমে এমন একটা প্রজন্ম গড়ে তোলা যারা নামে মুসলমান হবে, কিন্তু পাশ্চাত্যের আইডিওলজি তারা হবে খদ্দের, তাই না? রাইট, এক্স্যাক্টলি। এখন ভাইয়া এখানে মানে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে যদি বলি যে আমরা তো বাবা মা আছি, আমাদের সন্তানদের জন্য আমরা কি করতে পারি, আসলে কোন কোন পদক্ষেপ আমরা আমাদের মানে ঘরোয়া ভাবে এবং ইনস্টিটিউশনালি কোন কোন পদক্ষেপ আমরা নিতে পারি আমাদের সন্তানদের মধ্যে এই আকসার চেতনাটা তৈরি করে দেওয়ার জন্য, বিশেষভাবে যদি বলি, বা আমাদের মুসলিম যে উম্মাহ বোধ এটা তৈরি করে দেওয়ার জন্য কিভাবে আমাদের আগানো উচিত প্যারেন্টস হিসেবে? আচ্ছা, একটা কথা তো আমি বললামই আগে যে উম, তাদেরকে এই যে চলমান যে ঘটনাগুলো, এগুলোর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া, তাদেরকে জানানো কোথায় কি হচ্ছে, একটা ভাই এখানে আমি সচেতন। একটু অ্যাড করি, এখানে একটু অ্যাড করি ভাই, যে অনেকেই আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে বাচ্চারা বুঝবে না, এটা জটিল ইতিহাস, জটিল ভূতাত্ত্বিক বিষয়, এগুলা তারা বুঝবে না হয়তো, হ্যাঁ। কিন্তু তারা, হ্যাঁ তারা হয়তো এত ডিটেইল হিস্ট্রির মারপ্যাচ বুঝবে না, অসলো চুক্তি তো আর একটা 5 বছরের বাচ্চা বুঝবে না, কিন্তু কথা হচ্ছে আহ ঘটনাটা কি মোটা দাগে তো আমরা তাদের সাথে শেয়ার করতেই পারি কি দেখো, হচ্ছে সেখানে। মানে তুমি ওই যে ছোট বাচ্চাটার ভিডিও ওটা দেখো, ওই বাচ্চাটা কি কি বলছে। ওই বাচ্চাটা একটা কথা বলছে যে আমাদের মতো ছোট ছোট শিশুদের মেরে ফেলা হচ্ছে, তাদের ঈদের দিনেও তাদের গুলি করে মারা হয়েছে, তারা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে বেঁচে থাকতেছে। এরকম কিছু ভিডিও সে দেখছে নিশ্চয়, রাইট, হ্যাঁ, এগুলো তার মাথায় গেঁথে গেছে। ইয়ে থেকে আমরা গেছে। কি করতে পারি? আমরা বিভিন্ন আয়োজন করতে পারি শিশুদের নিয়ে, যে আল আকসা নিয়ে ড্রয়িং কম্পিটিশন হতে পারে, যে সেখানে কি চলছে সেটার একটা ডিপিকশন হতে পারে সেখানে। তারপরে আমরা ওই কোশ্চেনারি দিয়ে বাচ্চাদের আহ, এই বিষয়ে, ধরো যদি আমরা বাচ্চাদেরকে এই টপিকসটা দিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি, ওরা কিন্তু এই প্রোগ্রামে যাওয়ার থ্রুতে এই জিনিসগুলো সম্পর্কে জানবে, এবং তারা ফিজিক্যালি একটা জিনিসে পার্টিসিপেট করতেছে, সেটা তাদের জীবনের অংশ হয়ে যাবে। আমি যদি রাইট। একটা টপিকস নিয়ে একটা জায়গায় পার্টিসিপেট করি, ওই জিনিসটা আমার জীবনের অংশ হয়ে গেল। একটা ছোট বাচ্চা, সে ফিলিস্তিনের বোমা হামলা বা ফিলিস্তিনের ওই যে কাফনে আবৃত যে ছোট ছোট বাচ্চাদের ড্রয়িং করতেছে, হ্যাঁ, হুম, হুম। ওই ছোট বাচ্চাটার মাথায় কিন্তু গেঁথে গেল যে এরকম ছোট ছোট বাচ্চাদের হত্যা করা হয়েছে, যারা মুসলমান ছিল, মুসলমান হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। তো এটা কিন্তু তাদের ভিতরে একটা উম্মা বোধ, উম্মার প্রতি ব্যথা, এগুলো তৈরি করে দিচ্ছে। এরপরে ফিলিস্তিনের ইতিহাস, যেহেতু আমরা মুসলিম উম্মা, এই ভূখণ্ডের আহ বড় প্রায় 90% মুসলমান, তো আমাদের ইতিহাসেও ফিলিস্তিনের ইতিহাসটা থাকা দরকার, যে কিভাবে ফিলিস্তিন আমাদের বেদখল হয়েছে, বা এই বিভিন্ন সময়ে কিভাবে ইসরায়েল দখলদারিত্ব করে আমাদের আল আকসা মসজিদ পর্যন্ত তারা তাদের দখলদারিত্বে আছে এখন। তো এই বিষয়গুলো আমাদের মুসলমান সন্তানদের ইতিহাস বইয়েও থাকা দরকার। এক্স্যাক্টলি। এটা তো হলো ভাইয়া যে আমাদের আহ, মানে আহ, আমি যদি কারিকুলামের দিকটাতে যদি আসি, হ্যাঁ, তাহলে আমাদের ইতিহাস ছাড়া, হ্যাঁ, যে ইতিহাস ইনক্লুড করলাম ফিলিস্তিনের ইতিহাস বাচ্চাদের জন্য ছোটবেলা থেকেই তাদের মতো করে তাদের উপযোগী করে, এটার বাইরে কারিকুলামের দিক থেকে আর কিছু কি আমাদের করার আছে ভাই, বা প্রাতিষ্ঠানিক ভাবে যারা প্রতিষ্ঠান প্রধান আছেন বা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন বা প্যারেন্টিং অ্যাক্টিভিস্ট আছেন তাদের জন্য আর কি আর কোনো করণীয় বা আর কোনো স্টেপ আছে কিনা ভাই আচ্ছা নেওয়ার? দেখো, এই শরীফার গল্প দেখছো না? শরীফ, শরীফ, শরীফার হ্যাঁ। গল্পটা শরীফার গল্পটা আসলে কি ছিল? এটা ছিল যে
বাচ্চাদের মানে উদ্দেশ্যটা কি ছিল, আমি গল্পটা তো সবাই জানে। জি উদ্দেশ্যটা ছিল ক্লাস 7-এর একটা বাচ্চা, যখন তার মাথায় নানা ধরনের আইডিয়া ঢুকতেছে, এখানে তার জেন্ডার নিয়ে কিছু কনফিউশন তার মাথায় ঢুকিয়ে দেয়া, তাই না? জি গল্পের মাধ্যমে কিন্তু এগুলো করা যায়। তো কারিকুলামে বিভিন্ন ধরনের অনুগল্প ঢুকানো হয়, বিভিন্ন ধরনের উদ্দীপক দেয়া হয় বিষয়গুলো বোঝাইতে, তাই না? যে সমস্ত ইসলামিক স্কুল আছে, এখন ন্যাশনাল কারিকুলামে অনেক কিছু আমরা চাইলেই পারবো না, কিন্তু অনেক ইসলামিক স্কুল আছে যেগুলো আমাদের হাতে আছে, আমরা সেখানে কিন্তু এগুলো ইনকর্পোরেট করতে পারি। বিভিন্ন উদ্দীপক হিসাবে ফিলিস্তিন ইসরায়েলের কিছু মর্মস্পর্শী গল্প আমরা আনতে পারি। এখানে কিভাবে তাদের মুক্তির সংগ্রামের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, তারা এত কিছুর মধ্যেও কিভাবে টিকে আছে, কোন শক্তি তাদেরকে টিকায় রাখছে, আমাদের ইমানের গল্পগুলোতে এগুলো আসা দরকার, তাই না? এরকম নানা ভাবে কিন্তু এগুলো ঢুকতে পারে, যে ঢোকাটা আলটিমেটলি আমাদের সন্তানদের, আমরা যে বলছি প্রজন্ম বিল্ড আপের কথা, আমরা যে বলছি বাচ্চাদের মধ্যে আল আকসাকে মুক্ত করার যে তামান্না সেটা নিয়ে বড় করার কথা, তো এভাবে আমরা কিন্তু সেটার একটা পটভূমি তৈরি করতে পারি। রাইট, চমৎকার কথা বলেছেন ভাইয়া। এখন আমি জাস্ট একটু অফ টপিকে আসছি ভাইয়া, মানে এই এটা থেকে সেটা হচ্ছে যে আমরা আরেকটা যেটা ইমিডিয়েট করণীয় হিসেবে আমরা করে থাকি বা গ্লোবালি এটা যেটা করা হচ্ছে যে বয়কটের বিষয়টা, হ্যাঁ, যে প্রোডাক্ট বয়কট করা, ঠিক আছে? তো এইটা তো কিন্তু আমরা দেখি ভাইয়া যে কেউ কেউ মানে কিছু স্কেপটিক পাওয়া যায় এখানে, যে বয়কট করে কি লাভ বা আদৌ বয়কটে কোনো ফায়দা আছে কিনা। হ্যাঁ, তো এই বিষয়টাকে অ্যাজ এ মুসলিম আমাদের কিভাবে দেখা উচিত ভাইয়া, এবং জাস্টিফিকেশনটাকে আপনি কি বলবেন বয়কটের পক্ষে অথবা আচ্ছা, বিপক্ষে যে? হ্যাঁ, এখানে অনেকে ওই যে এটাও আবার ওই রোড মার্চ করে কি হবে, হ্যাঁ হ্যাঁ মানে এই গ্রুপটা কিন্তু সবাই এই করে কি হবে, ওই করে কি হবে, এই এটা হচ্ছে একটা মানে ফ্রাস্ট্রেটেড মেন্টালিটি, যে আলটিমেটলি দেখা যাচ্ছেও তাই, যে আমরা যাই করি না কেন আমেরিকা ফান্ড দিচ্ছে, তাদের সমস্যা হচ্ছে না আলটিমেটলি। কিন্তু এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে যারা আমাদের এই ভাইদের বোনদের হত্যা করতে ফান্ডিং করতেছে, তাদের ইকোনমিক্যালি কেন হেল্প করব আমি? কিছু হোক না হোক, আমি আমার জায়গা থেকে চাইবো না যে আমার পকেটের টাকা তাদের লাভের খাতে যাক। এক রাইট। নম্বর কথা, তাই না? এটা হচ্ছে যদি কোনো কিছু কোনো ইম্প্যাক্ট নাও থাকে, আমি মেনে নিলাম কোনো ইম্প্যাক্টই নাই, তারপরেও এই একটা জায়গায় আমি আমার আমার ভাইকে যারা মারতেছে, তাদেরকে যারা ফান্ডিং করতেছে, আমি তাদের পকেটে কোনো টাকা দিব না। এটা হচ্ছে 1 নম্বর কথা। দুই এবং নম্বর এখানে কথা একটু বলি হচ্ছে, ভাই, আমি একটু অ্যাড করে দেখেন, আসলে এটা হয়তো গ্লোবাল বিজনেস বলে আমরা খেয়াল করি না, যে আমি কেএফসি তে খাচ্ছি, ঠিক আছে, কেএফসি কিভাবে টাকা দিচ্ছে আমার খেয়াল আসছে না। কি যদি এরকম হতো যে আমার এলাকার পাশে একটা ছেলে এসে যদি আমার ভাইকে মারতো, হ্যাঁ, আর তার যদি একটা রেস্টুরেন্ট থাকতো, আমি কি তার রেস্টুরেন্টে কোনোদিন খেতে যেতাম? ডেফিনেটলি এটাই হ্যাঁ, এটাই হচ্ছে প্রথম কথা। এক্স্যাক্টলি। এরপরের কথা হচ্ছে ইম্প্যাক্ট। আসলে ইম্প্যাক্ট কিন্তু আছে, আমরা বিডিএস মুভমেন্ট থেকে দেখছি যে অনেক বড় বড় কোম্পানিকে তারা নমনীয় হতে বাধ্য করছে, তারা বিজনেস গুটাইতে বাধ্য করছে ইসরায়েল থেকে, তাই না? রাইট। এগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটছে, আমরা দেখতে পাই। ইভেন এই বাটার দোকানে মানে বাটা জুতাও কিন্তু সেল কমে গেছে তাদের, বাটা কিন্তু ডিরেক্টলি বিডিএস এর তালিকায় নাই। এখানে কিন্তু একটা কনফিউশন আছে সবার, যে ইসরায়েলি পণ্য, অনেক পণ্য কিন্তু ইসরায়েলের না। আমাদের এখানে বলতে হবে যে মানে জায়োনিস্টদের পণ্য, সেটা ইসরায়েলি হওয়াটা ম্যান্ডেটরি না, বাট তারা ইসরায়েলি ইন্টারেস্টকে ইন ওয়ান ওয়ে অর দা আদার সার্ভ করতেছে। এরকম যে কোনো কোম্পানি কিন্তু এই বয়কটের আওতায় আসে আর কি। তো বয়কট যদি আমরা সামগ্রিকভাবে করতে পারি এবং টার্গেটেড বয়কট হয়, তাহলে সেটার ইম্প্যাক্ট অনেক আছে। আমরা দেখছি কোকা কোলার সেল অনেক কমে গেছিল। তারপরে আহ, যারা যে মানে একটা অ্যাড করার পরে ওই যে মানে শহীদদের লাশ ওই যে আপন কাফনে আমেরিকা শিশুদের মফ করে ইয়ে যে, নিয়ে, ডেড বডি হ্যাঁ, নিয়ে, হ্যাঁ। অ্যাড করছিল, ওরা কিন্তু বিশ্বব্যাপী বয়কটের মুখে পড়ছিল। এবং আলটিমেটলি যদিও তারা সরাসরি ক্ষমা চায়নি, কিন্তু তারা কিন্তু নমনীয় হতে বাধ্য হয়েছে। তো
এইরকম যে বিষয়গুলো, যে আমরা আমাদের হাতে তো কিছু নাই, আমরা চাইলেই আমাদের ভাইদের পাশে গিয়ে অস্ত্র সরাসরি শেয়ার করতে পারছি না। কাজে আমাদের যতটুকু করণীয় আছে সেটাও যদি আমরা না করি, তাহলে আমাদের নিফাকিটা আসলে অনেক বেশি প্রকট হয়ে যায়। এক্স্যাক্টলি। এবং ভাই আমি একটা গল্প শুনেছিলাম অনেক আগে, পড়েছিলাম আর কি, যে একটা অন্ধ লোক সে মোমবাতি নিয়ে বা লন্ঠন নিয়ে হাঁটছে রাস্তায়। রাতের অন্ধকারে সে একটা লণ্ঠন নিয়ে রাস্তায় হাঁটছে। তো তাকে দেখে আরো কয়েকজন বলছে, আরে তুমি তো অন্ধ, তোমার এই লণ্ঠন নেওয়াতেই কি না নেওয়াতেই কি, তুমি তো আসলে অন্ধকারের মধ্যেই হাঁটছো, বা তুমি তো কিছু দেখতে এই লণ্ঠন তো তোমার কোনো উপকারে আসছে না। তো সেই লোক বলছে, এই লণ্ঠন আমি আমার জন্য নিয়ে যাচ্ছি না, বরং আমি ওইসব চক্ষুষ্মান ব্যক্তির জন্য এটা ধরেছি যারা চোখ থেকেও অন্ধ। হ্যাঁ, মানে যারা দেখা যাচ্ছে যারা চোখে দেখতে পায় কিন্তু তারা যেন আমার সাথে ধাক্কা না লাগায়, এই জন্য আমি লন্ডনটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ। তো ওই গল্পটাই কিন্তু আসলে এখানেই সত্য হয় যে হয়তো আমরা আমরা নিজেরা মানে এই যে বয়কট বলি বা লং মার্চ বলি, ঠিক আছে, এটা দিয়ে হয়তো সরাসরি এই সমস্যাটা সমাধান হবে না, বাট ইয়েস অ্যাটলিস্ট তাদের কিছু ইম্প্যাক্ট আছে। এবং যেটা বললেন যে অনেক কোম্পানি নমনীয় হয়েছে, বা তারা মানে যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব, সেটা তো এই যে মুসলিম আমাদেরকে করতেই হবে। এখান থেকে তো অন্তত আমরা আল্লাহর সামনে বলতে পারবো যে যতটুকু করার ছিল আমরা ততটুকুই করেছি এখানে। হ্যাঁ, এই আর কি। এখন একটা বিষয় ভাইয়া, সেটা হচ্ছে যে আহ আহ, এই যে আপনার যদিও শুরুতে আপনি কিছু কথা বলে ফেলেছেন এটা নিয়ে, তারপরে এবার আর একটু ডিটেল জানতে চাইবো যে আমাদের যে আঞ্চলিক ইসরায়েল বা এই অঞ্চলের ইসরায়েল বলা হচ্ছে ভারতকে, হ্যাঁ, বা ইন্ডিয়াকে, এবং তাদের যে আগ্রাসন এটা তো আমরা দেখছি অলরেডি। তো মোটা দাগে যেটা আপনি বলেছেন ভাই, দীর্ঘমেয়াদে করণীয়, এটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে আমাদের প্রজন্মকে বিল্ড আপ করা, তাদেরকে আকসার চেতনা দিয়ে বা মুসলিম উম্মা বোধ দিয়ে তাদেরকে বড় করে তোলা। কিন্তু যেই গতিতে ভারতীয় আগ্রাসন আসছে বা আধিপত্য বিস্তার করছে, যদি বলি যে শর্ট টার্মে আমাদের এখানে কি করণীয় এইটা মোকাবেলায়, যে মুসলিম আমরা কি করতে পারি? আচ্ছা, এটার আগে একটু দেখতে হবে যে ভারতে তাদের আধিপত্য আছে, তারা ভারতে যা ইচ্ছা তাই করতেছে, কিন্তু বাংলাদেশে আসলে কি তাদের ওইরকম আধিপত্য আছে? কি বলো, মানে কি না, কি বিষয় আসলে? হুম। নাই। ভারতের মতো তো না এখানে। আচ্ছা, ভারতের মতো নাই, কিন্তু আমরা কিছু বিষয় যদি আমি বলি তাহলে সবাই বুঝতে পারবে আসলে। মানে হয়তো চোখের সামনে ঘুরতেছে, কিন্তু আমরা ওইভাবে ভাবছি না বলেই বুঝতে পারছি না যে বিষয়গুলো আসলে এই দিক থেকে মোটিভেটেড হয়ে আসতেছে। এই গতদিন পয়লা বৈশাখে আহ ওই যে পয়লা বৈশাখ তো আর আমাদের সংস্কৃতি না, এখানে আমরা চাইবো না কোনো ফর্মে এটা পালিত হোক, কিন্তু আহ, জিয়াফতের কথা শুনছো না? জিয়াফত, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। তো জিয়াফতে কিন্তু বাধা দিছে, তারা বলছে এভাবে প্রকাশ্যে গরু কুরবানি করা এইভাবে যাবে না। ঠিক আছে? তো আচ্ছা। এই গরু কুরবানি নিয়ে এত অ্যালার্জি কেন, এত সমস্যা কেন? আমরা কিন্তু কুরবানি ঈদকে বকরি ঈদ বলতো, একটা সময় মানুষ বকরি ঈদ বলতো। হ্যাঁ, কারণ এই হ্যাঁ, বকরি। ভূখণ্ডে, এই ভূখণ্ডে গরু কুরবানি দেওয়ার অনুমতি মুসলমানদের ছিল না একটা সময়। আচ্ছা। এখান থেকে কিন্তু আলটিমেটলি বকরি কুরবানি দিত। এই ও। যে শাহজালালের পূর্ণভূমি বলি আমরা, শাহজালাল রহিমাহুল্লাহ এই ভূখণ্ডে আসছে মানুষের গরু কুরবানির অধিকার ফিরায় দিতে। ঠিক আছে? আচ্ছা। একজন বোরহানউদ্দিন নামে নামে একটা মুসলমান, সে তার সন্তানের আকিকা উপলক্ষে একটা গরু কুরবানি দেওয়ার ফলে তার সন্তানকে হত্যা করা হয়েছিল, তার হাত কেটে নেওয়া হয়েছিল। এই শোকে তার বউ মারা গেছিল। সে বিচার চেয়ে বিভিন্ন জায়গায় যায়, আলটিমেটলি দিল্লির সুলতানের কাছে যায়। সেখান থেকে শাহজালাল তার সাথে আসে এই এর বিচার করতে। ঠিক আছে? আমরা জি। দেখি এখনো বিভিন্ন রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে তো নবীব লেখা থাকেই, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ছাত্রাবাসের হলগুলোতে আমরা দেখছি এই গত রমজান, আগের রমজানে রাজশাহীর আমির আলী হলে ছাত্ররা সেহেরিতে গরু খাবে। মুসলমান সেহেরি করে কারা? হিন্দুরা করে? সেহেরি করে শুধু মুসলমানরা। মুসলমান, right. মুসলমানরা গরু খাবে সেহেরিতে শুধু, তাদের ক্যান্টিনে তো গরু নিষিদ্ধই, কিন্তু সেহেরিতে খাবে। সেটা নিয়েও অনেক হাঙ্গামা হয়েছে। আলটিমেটলি আমরা অনেক প্রতিবাদ করার ফলে শেষে বাধ্য হয়েছে।
এই মেন্টালিটি কোথা থেকে আসে? গত কিছুদিন আগে মানিকগঞ্জের একটা নার্সিং ইনস্টিটিউটে, ওরা তো গরু খেতেই পারে না, একদিন ইফতার মাহফিলে ওরা গরু তেহেরি খাবে, সেটা নিয়েও এমন হাঙ্গামা হয়ে গেল, তারা কোনোভাবেই রাজি না, বললো যে বাইরে থেকে পাতিল নিয়ে এসে রান্না করবে, সেটাতেও রাজি না। বললো বাইরে থেকে তেহেরির প্যাকেট নিয়ে এসে আমরা খাবো, সেটাতেও রাজি না। কোন ভূখণ্ড এটা বলো? হুম, এটা মুসলিম বঙ্গ, পশ্চিমবঙ্গ। তাই না? জি। তো মুসলিম বঙ্গের এই অবস্থা কেন? আমরা দেখি এই মুসলিম বঙ্গে দাঁড়িয়ে থাকলে তুমি চাকরি পাওয়া তোমার জন্য টাফ। আমরা দেখছি যে এখানে 8% বা 6% হিন্দু 30% সরকারি জব সিকিউর করছে। মানে জি। 8% হিন্দুদের দখলে 30% সরকারি জব। ভারতের 15% মুসলমান, তাদের জন্য 2% সরকারি জব। এটা কেন হয়েছে? কারণ এই ভারতের যে হিন্দুত্ববাদ, আধিপত্যবাদ, এটা কিন্তু আমাদের সমাজেও সমভাবে মানে দৃশ্যমান ছিল। আমরা হয়তো মানে নামাজ কালাম পড়তে পারছি, মসজিদে যাইতে পারতেছি, হুম, সরকার মসজিদ করে দিচ্ছে, এই জন্য এগুলো অত বেশি চোখে লাগতেছে না, কিন্তু এগুলো কিন্তু ছিল, এগুলো সমাজেই ছিল। একজন দাড়িওয়ালা, একজন প্র্যাকটিসিং মুসলমানের জন্য অনেক চাকরি তার জন্য অ্যাভেলেবল না, ভাইবা বোর্ডে সে বাদ পড়ে যাবে। আমরা জি। দেখছি মেডিকেলের ভাইবা গুলোতে স্যারদের হাতে সব নাম্বার, এই দাড়ি টুপি আলারা, তারপর নিকাব করে যারা, তারা এক্স্যাক্টলি। নানাভাবে নিগ্রহের শিকার হয়েছে। বহু ইনসিডেন্ট আমাদের চোখের সামনে আছে। ভার্সিটির পরীক্ষাগুলোতে তাদেরকে বাধ্য হয়েছে নেকাব খুলতে, নানাভাবে হেনস্থা করা হয়েছে, যেখানে ফিমেল ইনভিজিলেটর থাকার পরেও তাদেরকে নেকাব খুলতে বাধ্য করা হয়েছে। এরকম বহু ঘটনা আছে। এগুলো কি ইন্ডিকেট করে? এগুলো ইন্ডিকেট করে এই মুসলিম বঙ্গেও ভারতীয় আধিপত্যবাদ বা হিন্দুত্ববাদের যে একটা মানে অত্যাচার, বা তাদের যে কর্তৃত্বপরায়ণ মানসিকতা, সেটা আমাদের সমাজেও আছে। কালচারাল এলিটদের মাধ্যমে এই সম্মতি সমাজে তৈরি করে রাখা হয়েছে। আলটিমেটলি আমরা দেখছি গণ অভ্যুত্থানের পরেও সেটা চেঞ্জ হয়নি পুরোপুরি। এই যে সেকুলার এলিটদের হয়তো কলকাতা থেকে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু তাদের যে কোর মুসলিম বিদ্বেষী এজেন্ডা, জি। সেটা কিন্তু এখনো পুরোপুরি যায়নি। প্রথম জি। আলো, ডেইলি স্টার বহাল তবিয়াতে আছে। সেকুলার এলিটরা তারা এখনো সেই উগ্রবাদ দেখতে পাচ্ছে, কালেমার পতাকা বা বিভিন্ন ভাবে, মানে কি অবস্থা এখানে। হিন্দুরা কিন্তু তাদের বিভিন্ন প্রোগ্রামে, ওই যে চড়ক অনুষ্ঠান বা এই জি। চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে ওরা ওই রামদা নিয়ে, তলোয়ার নিয়ে ওই রিচুয়াল করে। মহড়া দিচ্ছি, হ্যাঁ। এটাতে সমস্যা নাই, কিন্তু কালেমার পতাকাতে সমস্যা। এটাতে তারা, এটাতে উগ্রবাদ দেখা হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শরিয়ার কথা বললে সমস্যা। গণতন্ত্র আমি চাই না, আমি শরিয়া চাই। একজন গণতান্ত্রিক রাষ্ট্রে একটা নাগরিকের কিন্তু এই মত প্রকাশের গণতান্ত্রিক অধিকারই আছে, কিন্তু আমি সেই মত প্রকাশের কারণে হত্যাযোগ্য হয়ে উঠতেছি, আমি সেই মত প্রকাশের কারণে হোমোস্যাকার হয়ে উঠতেছি, তাই না? আমরা দেখতে রাইট। পাচ্ছি যে বামরা তাদের 10 জনের মিছিল নিয়ে পুলিশের গায়ে হাত দিচ্ছে, তাদেরকে মব বলা হচ্ছে না। আমরা যদি কোনো কিছু করি, আমাদেরকে মব বলে দমন করার একটা প্রচেষ্টা আমরা দেখতে ইভেন পাচ্ছি। রিসেন্টলি তো আমরা একটা নতুন টার্ম দেখলাম ভাই, ডিজিটাল মব। ফেসবুকে কিছু বললে কিছুদিন হ্যাঁ, আগে হ্যাঁ। দেখছিল ডিজিটাল মব। তো এই যে জিনিসগুলো, এগুলো তো আলটিমেটলি আমাদের সমাজে আছে। তো এখান থেকে যদি আমাদের বের হতে হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই যে কালচারাল হেজিমনি, সেটাকে ভাঙতে হবে, ইসলামকে মেইন স্ট্রিমিং করতে হবে, এবং সমাজের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের জীবন ব্যবস্থা যে ইসলামী, তাদের জন্য সর্বোত্তম সলিউশন, এটা আমাদেরকে তাদের কাছে প্রেজেন্ট করতে হবে। তাদের সাথে মিশে গিয়ে এই ইসলামকে তাদের জীবন ঘনিষ্ঠ বানাতে হবে, ইসলামকে সোশ্যাল ফেব্রিক্সের ওতপ্রোতভাবে ঢুকাই দিতে হবে। এই কাজগুলো আমাদের করতে হবে। আলটিমেটলি এই ভূখণ্ডে আমি যদি বলি যে আমি এখন সশস্ত্র সংগ্রাম করে কায়েম করে ফেলতে পারবো শরিয়া, সেটা কিন্তু আসলে না। এই বাস্তবতা আমাদের ভূখণ্ডের নাই। আমাদের ভূখণ্ডের 90% মুসলমান, তাদেরকে কিন্তু অন বোর্ড করতে হবে, তাই না? তারা রাইট। যদি এই ইগনোরেন্সের জায়গাটাতে থেকে যায়, তাহলে আমরা যদি যদি কোনো এক ভাবে কোনো এক পরিস্থিতিতে আমরা রাষ্ট্র ক্ষমতা পেয়েও যাই, সেটা কিন্তু সাস্টেইনেবল হবে না, তাই না? রাইট। আমরা তো মুরসির এক্সাম্পল আমাদের সামনেই আছে। হ্যাঁ, হ্যাঁ।
তো এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে সমাজের। আসলে সবার মধ্যে কিন্তু এই আহ, ইসলামের যে বোধ, মুসলমানিত্ব বোধ, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, এগুলো কিন্তু আছে। যে হাফ প্যান্ট পরে চলে গাঁজা গুজা খায়, সেও কিন্তু ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ কটূক্তি করছে, তার কিন্তু সহ্য হয় না। সে রাইট। কিন্তু প্রতিবাদে নামে। সে বলে যে অনেক কিছু করতেছে, ঠিক আছে, এটা বাড়াবাড়ি হয়েছে। কারণ ওই জায়গাটা কিন্তু তার এখনো আছে। কাজেই আমরা দেখি যে একজন মুসলমান সে নানা রকম আহ, পাপে লিপ্ত হয়ে আছে, কিন্তু তার ভেতরে ইমানের আগুন কিন্তু একেবারে নিভে যায়নি। আমাদের কিন্তু তাদের কাছে যেতে হবে। আমরা, আমাদের বাবলটা কিন্তু ছোট। আমরা আমাদের ঘরানার মানুষদের কাছেই যাই, তাদের কাছে আমরা দিনের কথাগুলো বলি। কিন্তু এক্স্যাক্টলি আলটিমেটলি আমাদের ব্রডার সাধারণ সমাজের কাছে মানুষের কাছে। পৌঁছাতে হবে, যে সমাজ এখনো ইসলামের এই সৌন্দর্যটা দেখে নাই। ওদের সলিউশন, ওদের আজকের সমাজের মধ্যে প্রচন্ড হতাশা, তুমি চিন্তা করতে পারবা না। আইসিইউতে এত পরিমাণ সুইসাইডাল কেস আসে, এত পরিমাণ, মানে 10-15 বছর, 12-14 বছরের বাচ্চারা সুইসাইড করতে যাচ্ছে ইদানিং। আমি 14 বছরের একটা মেয়ে পাইলাম কতদিন সুইসাইড করতে আসছে। মানে ছোটখাটো অপ্রাপ্তি তাদেরকে এই পথে ঠেলে দিচ্ছে। একজন বাইক পাচ্ছে না, সুইসাইড করতেছে। বান্ধবীর সাথে রাগারাগি সুইসাইড করতেছে। মানে জীবনটা এমন, মানে ছেলে খেলা হয়ে গেছে। ডিপ্রেশন এমন ভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে যে তাদের সামনে পরকালকে রাখতে পারলে, তাদের সামনে ইসলামের সৌন্দর্যকে যদি তাদের সামনে প্রেজেন্ট করা যায়, যে জীবন এত ফুনকোনা, এত ফেলনা না, চাইলেই সুইসাইড করে ফেলবো, এর চেয়ে অনেক ব্রিগার পার্সপেক্টিভ আছে জীবনের, এগুলো যদি তাদের সামনে প্রেজেন্ট করা যায়, তাহলে কিন্তু একটা, মানে মহামারীর হাত থেকে এই প্রজন্ম বেঁচে যাবে। আমরা যারা জেনারেল পিপল নিয়ে কাজ করি এবং বিভিন্ন মানে প্রফেশনাল দিক থেকেও এই প্রজন্মটাকে নিয়ে ডিল করি, আমরা কিন্তু জানি এই প্রজন্মের মধ্যে প্রচন্ড হতাশা। তাদের কাছে গিয়ে তাদের কথা বলার মানুষ নাই, তাদের, মানে বোঝাবে, আদর করে যে বোঝাবে, এই মানুষটা নাই। তাদের কাছে গিয়ে ইসলামকে তাদের সামনে প্রেজেন্ট করতে হবে সলিউশন হিসাবে। তারা যে ডিপ্রেশনে আছে, তারা যে বিভিন্ন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, ইসলাম এমন একটা সুন্দর জীবন বিধান যে তাদেরকে অনেক কিছু সলিউশন দিয়ে দিবে। তো এই জায়গাটা নিয়ে আমাদের বিস্তারিত কাজ করা দরকার। জাজাকাল্লাহ মেহেদি ভাই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচনা শেষের দিকে চলে এসেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আমাদের করণীয়, ইনফ্যাক্ট আমারও কিছু কিছু জায়গায় ডাউট ছিল, আলহামদুলিল্লাহ সেগুলো ক্লিয়ার হলো আপনার কাছ থেকে, এবং আমার মনে হয় যারা শুনেছেন তারা এখান থেকে বেনিফিটেড হবেন। মেহেদি ভাই, একটা কোশ্চেন আসছে, আমরা মনে হয় কোশ্চেন নিতে পারি। আর আপনারা চাইলে কিছু কোশ্চেন করতে পারেন, যেহেতু আমাদের আরো অল্প কিছু সময় আছে। আমি একটু কোশ্চেনটা আপনাকে পড়ে শোনাই ভাই, হ্যাঁ? আচ্ছা। আর আপনারা যখন কোশ্চেন করবেন একটু কাইন্ডলি কোনো মানে আলেম বা কোনো মানে গ্রুপের নাম স্পেসিফিক ভাবে উল্লেখ করবেন না, এটাতে আমাদের জন্য ভালো হয় আর কি। আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমার একটা প্রশ্ন। বর্তমান সময়ে দেখতে পাচ্ছি ভারতে মুসলিম ঈদ শুরু হয়ে গেছে, এখান থেকে কি গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যেতে পারে? আর বাংলাদেশের মাঝে গাজওয়াতুল হিন্দ কিভাবে শুরু হবে? অর্থাৎ উনি বোঝাতে যাচ্ছেন যে বাংলাদেশের ভূখণ্ডের যুদ্ধটা কিভাবে শুরু হবে, আর বাংলাদেশের যুদ্ধ শুরু হলে সশস্ত্র হয়ে উঠবে কিভাবে, মানে যুদ্ধটা কিভাবে সশস্ত্র হয়ে উঠবে, এই বিষয়গুলো জানাবেন ইনশাআল্লাহ। এরপর আরো কিছু আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট ভাই কোশ্চেনের, এটা আপনি আনসার করলে আমি পরের পার্টটা করবো। আচ্ছা, এখন মানে গাজওয়াতুল হিন্দ বা এগুলো নিয়ে অনেকের অনেক কিউরিওসিটি আছে। বিষয় হচ্ছে যে সেটা কখন হবে আল্লাহ পাক জানেন, আমরা জানি না। কাজে এগুলো নিয়ে অতিরিক্ত ফ্যান্টাসাইজ করা বা এ করা, এটা চেয়ে জরুরি হচ্ছে আমরা কি করতে পারি এখন, এই বর্তমান সময়ে। এখন যখন পাশের দেশে আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন করা হচ্ছে, যখন এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল ফেব্রিক্সে কাঠামোগত ইসলাম বিদ্বেষ বিদ্যমান, যখন আমাদের বোনদের জন্য এখনো আহ, বিশ্ববিদ্যালয়গুলো নিরাপদ না, তাদের দিন মেনে যদি কেউ চলতে চায়, সেই জায়গাটা এখনো নিষ্কণ্টক না। আমাদের কাজ করতে হবে এই জায়গাগুলো নিয়ে। আমাদের প্রস্তুত হতে হবে, ঠিক আছে, আমাদের প্রস্তুত হতে হবে, কিন্তু আমরা এখনই কি আহ, মানে সামরিক প্রস্তুতি গ্রহণ করব? এটা ক্যাভাস হবে, এটা দরকার না। দরকার হচ্ছে মানসিক প্রস্তুতি। যদি কখনো হঠাৎ করে এরকম গ্রাউন্ড তৈরি হয়ে যায়, যদি ভারতের ইনভেশন হয়ে যায় চট্টগ্রাম বা এরকম কেন্দ্রিক, তখন আলটিমেটলি যদি ওই মানসিকতা থাকে, তাহলে মানে যুদ্ধ তৈরি হয়ে যাবে। সিম্পল, যখন 71 হয়েছে,
মানুষ তো যুদ্ধ করতে জানতো না, মানুষ কিন্তু এক্স্যাক্টলি। অস্ত্র হাতে নিচ্ছে। ঠিক আছে? তো যুদ্ধ যদি হয়, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুদ্ধ হবে না, যে ওই আহ মানে এখানে অনেকগুলো পক্ষ বিপক্ষের বিষয় আছে, তাই না? আমার হুম হুম। ভেতরেও, আমার ভূখণ্ডের ভেতরেও কিছু মানুষ থাকবে যারা ওদের মেন্টালিটির। তো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো যুদ্ধ হবে না, যুদ্ধের নানা ডাইমেনশন থাকবে, যদি সেটা হয় আলটিমেটলি। কাজেই আগে থেকে মানে ক্লিয়ার কাট রূপরেখা চাই, মানুষ সবসময় ক্লিয়ার কাট রূপরেখা চায়, খুব রেডিমেড কিন্তু একটা কিছু। সবকিছুর ক্লিয়ার কাট রূপরেখা নাই। আমাদের ক্লিয়ার কাট আমাদের সামনে কোনটা? আমাদের এখন করণীয়টা আমাদের সামনে ক্লিয়ার কাট। আমাদের এখন করণীয় হচ্ছে ইসলামের একটা রিভাইভালে অংশ নেওয়া, ইসলামকে সামাজিকভাবে শক্তিশালী করা, সোশ্যাল ফ্যাব্রিকের ভিতরে ইসলামকে এমন ভাবে গেঁথে দেয়া যে ইসলাম মানে ধরেন সরকার যেই ক্ষমতায় আসুন কেন অ্যাটলিস্ট ইসলামকে গুনতে বাধ্য হবে। আমরা যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা হাতে পাচ্ছি, তার আগ পর্যন্ত এইরকম একটা পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে, যে কেউ যদি ইসলাম বিরোধী এজেন্ডা নিতে চায়, তাহলে তাকে সমাজের রিপারকাশনের মুখোমুখি হতে হবে, তাদের সমাজ থেকে প্রতিরোধের মুখোমুখি হতে হবে। আলটিমেটলি এটা করলে কিন্তু অনেকে সাহস পাবে না। ইভেন হাসিনার সময়ও কিন্তু আমরা এলজিবিটি কিউ পাঠ্যপুস্তক এগুলো নিয়ে আন্দোলন করছি, এবং অনেক কিছু সরকার মানতে বাধ্য হয়েছে তারা পর্যন্ত, তাই না? জি হ্যাঁ কাজে আমরা definitely. সামাজিকভাবে এই শক্তির জায়গাটাকে আরো প্র্যাকটিস করতে হবে, আরো চর্চা করতে হবে, এবং আরো বেগবান করতে হবে। থ্যাংক ইউ। ওনার সেকেন্ড পার্টটা ভাই, সেটা হচ্ছে ইমাম মাহাদি আসার পূর্বে কি ফিলিস্তিন বিজয় হবে, কিভাবে ফিলিস্তিন বিজয়ের দিকে যাবে? আচ্ছা, ফিলিস্তিন ইমাম মাহাদি কবে আসবে আমরা জানি না, তাই না? রাইট। এবং তার জন্য বসে থেকে আমাদের বাকি প্রস্তুতি হ্যাম্পার্ট করা যাবে না, আমাদের প্রস্তুত হতে থাকতে হবে। আমি যেটা বললাম, আমরা যে আলোচনাগুলো এখানে করেছি, আমাদের করণীয় কি কি, এর বাইরে আসলে এখন কিছু করণীয় নাই। এবং ফিলিস্তিন কিভাবে, আল আকসা কিভাবে দখল মুক্ত হবে, এটারও ক্লিয়ার কাট রোড ম্যাপ এখনো নাই। তবে আমরা এটা বুঝি হিস্টোরিক ভাবে, ঐতিহাসিক ভাবে, যে আল আকসা শ্যামের রাস্তা দিয়েই বিজয় হবে। এর আগেও এভাবেই হয়েছে, তো এবারও সেভাবে হওয়ার যৌক্তিকতা আছে, এবং সেটার কিছু গ্রাউন্ডও তৈরি হচ্ছে। রাইট। হয়তো এক প্রজন্ম, দুই প্রজন্ম, কিন্তু আলটিমেটলি এই রাস্তাই হবে, এভাবেই হবে। ফিলিস্তিন এমন প্রজন্মের হাত দিয়ে আহ বিজয় হবে না যে প্রজন্মের মধ্যে নিফাক চরমে আছে, মানে নিফাক অনেক বেশি। ফিলিস্তিন ইমানদারদের দ্বারাই বিজয়ী হবে, ফিলিস্তিন শিয়াদের দ্বারা বিজয়ী হবে না। ফিলিস্তিন এটা যারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, অনেকেই দেখবেন এই যে এই ইরান বা হিজবুল্লাহ এদের খুব হাঙ্কি পাঙ্কি দেখে ভাবে এরাই বোধহয় আমাদের ত্রাণকর্তা, হ্যাঁ আরব এই বিশ্ব এক্সেস চুক্তি দিয়ে হয়ে কিন্তু আছে। ফিলিস্তিন বিজয়ী হবে না। ফিলিস্তিন বিজয়ী হবে মানে সেখানে শামের একটা বড় ভূমিকা থাকবে। তো সেই গ্রাউন্ডটা হয়তো তৈরি হচ্ছে। আমরা আজকে যারা শামের ক্ষমতায় আসছে, তারা তারা হয়তো হবে না, বাট তাদের ধারাবাহিকতায় অনেকগুলো এসকালেশন হবে। এই যে এখন কিন্তু সিরিয়াতে গাজাবাসীকে রিলোকেট করার একটা মানে কূটনৈতিক তৎপরতা চলছে। সিরিয়া, জর্ডান, মিশর বিভিন্ন দেশে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই যে যে সন্তানেরা এরকম যুদ্ধ থেকে বড় হয়েছে, তাদের যেখানে রিলোকেট করা হোক, তারা কিন্তু যোদ্ধা হয়ে বড় হবে। ঠিক এবং আছে? ওরা ওই আদি ভূমিতে ফিরে যেতে চাইবে। এবং তাদের এই ফিলিস্তিনের প্রতি হক তারা ছাড়বে না, আমরাও ছাড়বো না। কাজেই এই যে একটা প্রজন্ম তৈরি হবে, এই প্রজন্মের হাত দিয়ে আল আকসা বিজয়ী হবে। কিভাবে ইনশাআল্লাহ। বিজয়ী হবে, কোন রাস্তা দিয়ে হবে, কারা সেখানে নেতৃত্ব দিবে, এখন এগুলো আগে থেকে এত চিন্তা করা বা এত জরুরিও না, বা সেটা সম্ভবও না। আমাদের জন্য জরুরি যেটা, আমাদের প্রস্তুতি নেওয়া, আমাদের প্রজন্ম বিল্ড করা, আমাদের আঞ্চলিক যে ইসরায়েল, সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, আমাদের সমাজকে ইসলামের দিকে নিয়ে যাওয়া। জাযাকাল্লাহ। লাস্ট প্রশ্নটা আমি পড়ছি ভাইয়া। সালাম আলাইকুম। আমরা দেখেছি কিছু আলেম এমন মন্তব্য করেন যে জিহাদের নির্দেশ শুধুমাত্র রাষ্ট্রপ্রধান দিলে হবে, এবং তারা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি না হামাসকে দায়ী করেন। এই কিছুদিন আগে আসলে দেখলাম ভাই, একজন বলছে হামাস ইসরায়েলের সৃষ্টি। যাই হোক, কিন্তু বাস্তবে তো আমরা দেখছি নিরীহ মুসলমানদের উপর চরম জুলুম চলছে, ইভেন হামাসের উপরও জুলুম হচ্ছে। এই প্রেক্ষাপটে আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের ব্যাখ্যা কি বাস্তবতা ও কোরআন সুন্নাহর আলোকে সঠিক? আর যদি ভ্রান্ত হয়
তাহলে কিভাবে যারা এই ধরনের মত পোষণ করছে যে হামাস ইসরায়েলের সৃষ্টি বা এগুলো ইসরায়েলের বানানো, হ্যাঁ এগুলো ম্যাসাকার গুলো ইসরায়েলের বানানো, তারা তাদের কাছে কিভাবে দাওয়াতটা পৌঁছানো যায়, সঠিক দাওয়াতটা কিভাবে পৌঁছানো যায়? আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, আমার মনে হয় এটা এটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ। হ্যাঁ, এটা একটু ডিল করাও দরকার। কারণ এখানে অনেক কনফিউশন আছে। একটা হচ্ছে যে অনেকে এই গ্রাউন্ডে বলে যে হামাস যদি আক্রমণ না করতো তাহলে তো গাজা মানে অবরুদ্ধ এই হয়েও টিকে পরিস্থিতিটা থাকতো, আসতো না। হুম। অবরুদ্ধ হয়েও টিকে থাকতো। এবং এই কোশ্চেনটা ভ্যালিড কোশ্চেন, ঠিক আছে, যে হামাস যদি এটা না করতো তাহলে হয়তো এখনো পর্যন্ত গাজা টিকে থাকতো, এত মানবেতর পরিস্থিতি সেখানে হতো না। আমরা এই বাস্তবতাকে স্বীকার করি। কিন্তু হামাস কোন পরিস্থিতিতে 7ই অক্টোবর ঘটাইছে, যে পরিস্থিতিতে সৌদি আরব থেকে দুবাই শুরু করে আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিন ইস্যুটা ভুলে যাচ্ছিল, ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজেশনের সর্বাত্মক চেষ্টা চলতেছিল চারিদিকে, ঠিক আছে। এইরকম একটা পরিস্থিতিতে একটা ডিসপারেট মুভ হিসাবে তারা জিনিসটাকে করছে, করে তারা ভাবছে কিছু, তারা জানতো যে এটা করার পরে তারা পারসিকিউশনের মুখে পড়বে, তারা নির্যাতিত হবে, এটা জানতো। কিন্তু এই স্কেলে নির্যাতিত হওয়ার পরেও পুরো মুসলিম বিশ্ব কিছুই করবে না, আরব রাষ্ট্রগুলো এভাবে মানে তাদের নিফাকের নগ্ন প্রদর্শনী করবে, এটা তারা তো তাদের ইকুয়েশনে এত কিছু ছিল না। যে এই পর্যায়ের বোমা হামলা করার তারা পরেও, ভাবতেও একটা পারেনি এটা যে। এথনিক ক্লেন্সিং এর পর্যায়ে চলে যাওয়ার পরেও ইন্টারন্যাশনাল কমিউনিটি একেবারেই চোখ বুজায় থাকবে বা সবাই মিলে চাপ দিয়ে ইসরায়েলকে থামাবে না, এটা তাদের ক্যালকুলেশনে ছিল না। সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের মধ্যে নিপাকির আহ প্রকাশটা এত প্রবল হবে, এটা তাদের ক্যালকুলেশনে হয়তো ছিল না, ঠিক আছে। এই পরিস্থিতিতে আর আমরা এটা তো তাদের বাস্তবতার কথা বললাম, কিন্তু যারা নানা ধরনের কুযুক্তি দেয় তাদের জন্য বলি যে মানে ধরেন পশ্চিম তীরে বা জেনিনে এইসব জায়গায় তো হামাস এরকম অফেন্সিভ করতেছে না, তারপরও এইসব জায়গা কি নিরাপদ? এই কয়দিন আগেও পশ্চিম তীরের একটা পরিবার 10 মিনিটের জন্য সবাই মিলে খাইতে গেছে, এর মধ্যে তাদের বাড়ি দখল হয়ে গেছে, সেটলাররা দখল করে তাদের জিনিসপত্র সব বের করে দিছে। প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে, একজন মানুষের ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বারবার বের করে দেওয়া হচ্ছে, বিনা কারণে তাদেরকে গ্রেপ্তার করে বছরের পর বছর ইসরায়েল কারাগারে রাখতেছে, তাদের কাজে যাইতে গেলে ইসরায়েলের পারমিট লাগতেছে। বহু মানে যুবক আল আকসায় কখনো নামাজ পড়ার সুযোগ পায়নি। এইরকম একটা বাস্তবতায় বাস করা মানুষের একটা প্রতিরোধ বা একদিন মানে দীর্ঘদিন খাঁচায় বন্দি রাখা একটা পাখির খাঁচা ভাঙার প্রচেষ্টাকে আমরা এভাবে ডিমোনাইজ করতেছি, তাই না? আমি তো বলবো দীর্ঘদিন খাঁচায় থাকা, দীর্ঘদিন বন্দি থাকা এবং মানুষের এটা হচ্ছে একটা ডিসপারেট অ্যাটেম্পট। তো সেটাকে আমরা যদি মানে 1.5 বছর পরে এসে সেটাকে যদি আমরা পাই টু পাই মেপে তাদেরকে ইহুদিদের দালাল বানাই দিই, এটা আসলে আমাদের নেফাকেরই বহিঃপ্রকাশ, আর কিছু না। এখানে 1.5 বছর এই তাদের হাতে মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, তাদের হাতে শক্তিশালী মিসাইল নেই, তাদের হাতে নিউক্লিয়ার ওয়েপন নেই, কিছুই নেই। তারপরেও যে 1.5 বছর ধরে তারা এই প্রতিরোধটা চালায় আসছে, এটা মানে আল্লাহর কুদরত ছাড়া আর কোনো কিছুতেই সম্ভব ছিল না। তো তাদের যারা 1.5 বছর ধরে শহীদ হয়ে আসছে তারা ফিলিস্তিনের সন্তান, তাদের প্রত্যেকের পরিবারের মাল্টিপল মানুষ শহীদ হয়ে গেছে, যাদের এত কুরবানি তাদেরকে আমরা নিফাকির আহ জায়গায় ফেলতেছি যে তারা ইসরায়েলের সাথে ষড়যন্ত্র করে, ইহুদিদের সাথে ষড়যন্ত্র করে এটা ঘটায়, এরকম বলছে না, অনেকেই তো বলছে। হ্যাঁ, হ্যাঁ, বলছো জি। তো যাদের এত কুরবানি তাদেরকে যদি আমরা আমরা আমাদের মতো মুনাফেকরা যদি তাদের নিয়ে এভাবে কোশ্চেন তোলে, এটা আসলে মানে হিপোক্রেসির নগ্ন বহিঃপ্রকাশ, আর কিছুই না। আর যদি তারা সত্যি দালালি করতো ভাই, তারা তো সেফ থাকতো, লাক্সারি লাইফ লিড করতো না। সেটাই না, একটা মানে মানুষ একটা মানুষ কেন দালালি করে? একটা মানুষ দালালি করে ভালো থাকার জন্য। ভালো থাকার জন্য, একটা মানুষ এক্স্যাক্টলি। দালালি করে
টাকার জন্য, পোস্ট পজিশনের জন্য, নাম খ্যাতির জন্য। তো এরা কি জন্য দালালি করবে? কিন্তু এর এদের কোনোটাই ঘর পায় বাড়ি নাই। ধ্বংস হয়ে গেছে, এদের পরিবার ধ্বংস হয়ে গেছে, এদের Right. এরা নিজেরা শহীদ হয়ে যাচ্ছে, তারা দালালি করবে? মানে এগুলো আসলে মানে মোটা মাথার যাদের ন্যূনতম জিনিসগুলো কোরিলেট করার ক্ষমতা নেই, মানে রিটার্ড লেভেলের আইকিউ, তারা হয়তো এই ধরনের যুক্তিগুলো দিতে পারে। জাজাকাল্লাহ মেহেদী ভাই, আমাদের সময়ও শেষ প্রায়, এবং খুব ভালো লাগলো মেহেদী ভাই যে খুব আহ, মানে ইনফ্যাক্ট আমারও ইচ্ছা হচ্ছিল আরো কিছুক্ষণ আড্ডা দিতে আপনার সাথে, আরো কিছু পয়েন্ট শেয়ার করতে। তো যেহেতু আমার সময় শেষ এবং আজকে যেতেই হবে কারণ সবকিছুরই একটা শেষ আছে, তো আপনাকে শুক্রিয়া আপনার জানাচ্ছি। লাইভটা কি ফেসবুকে শেয়ার হবে? এটা ফেসবুকে ভাই, ফেসবুকে যাচ্ছে না, তবে এটা আমরা ওই ইউটিউবে দিয়ে আমরা লিঙ্কটা শেয়ার করবো আমাদের পেজ থেকে। মানে ওকে। পেজের কোনো একটা প্রবলেম হয়েছে, আমরা আগে ইভিনিং টক গুলো পেজে লাইভ করতাম ভাইয়া, রিসেন্টলি আমি দেখলাম কয়েক মাস থেকে পেজে লাইভ করা যাচ্ছে না। বুঝছি। জুমের কোনো একটা প্রবলেম হচ্ছে আর কি, মানে কিছু পেজে লাইভ হয়, কিছু পেজে হয় না। আরো কয়েকটা পেজের সাথে কথা বললাম, তারা একই প্রবলেম ফেস করছে, বলে পেজে লাইভ হচ্ছে না, জুম থেকে কোনো একটা প্রবলেম হয়েছে আর কি। হ্যাঁ মানে কিছু কিছু পেজে হচ্ছে, কিছু কিছু পেজে হচ্ছে না। তবে আমরা এটা ইউটিউবে দিয়ে বা ইনশাল্লাহ আমাদের পেজ থেকে শেয়ার করবো লিঙ্কটা আর কি, আর ইউটিউবে তো থাকবেই পার্মানেন্টলি ইনশাল্লাহ। তো ঠিক আছে। জাজাকাল্লাহ মেহেদী ভাই, আপনার খুব ইনসাইটফুল আলোচনাগুলো শেয়ার করার জন্য, এবং এই আপনি যে পরিমাণে ব্যস্ত আপনার অ্যাক্টিভিজম নিয়ে, লেখালেখি নিয়ে, পেশাগত জীবন নিয়ে, ফ্যামিলি নিয়ে, মানে আমি অবাক লাগে যে আপনি শক্তি ভাই আপনারা মানে ফ্যামিলির সাথে সময় দেন কখন। যাক, তারপরেও যে আপনি সময় বের করে সময় দিয়েছেন, আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মেহেদী ভাই, এবং শুকরিয়া জানাচ্ছি। জাজাকাল্লাহ খাইরা। জাযাকাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সেই সাথে আমরা আজকের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি ইনশাল্লাহ। আবার আগামী মাসে আমাদের নেক্সট এপিসোডে ইনশাল্লাহ নতুন কোনো গেস্ট, নতুন কোনো দিনী ভাই ইনশাল্লাহ আসবেন আপনাদের সাথে তার আলোচনা শেয়ার করার জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।